ওয়েলকাম স্টুডেন্টস, সোমস ক্লাসরুমের একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে মূলত আমরা জানবো সেটা হচ্ছে ক্লাস 10 এর বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে। ক্লাস 10 এ যে চ্যাপ্টারস গুলো আমাদের মাধ্যমিকে রয়েছে তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এবার এই বহির্জাত প্রক্রিয়া ব্যাপারটা কি? ক্লাস 9 এ আমরা ভূমিরূপ গঠনের বিভিন্ন প্রক্রিয়াগুলো সম্পর্কে জেনেছি এবং সেখানে দেখেছি যে পৃথিবীতে যত রকমের ভূমিরূপ আছে সেই প্রত্যেকটা ভূমিরূপ দুটো প্রক্রিয়ার মধ্যে দিয়ে মূলত তৈরি হচ্ছে, বহির্জাত প্রক্রিয়া এবং অন্তর্জাত প্রক্রিয়া। এই অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে আমরা ক্লাস 9 এই জেনেছি আমাদের ভূমিরূপ চ্যাপ্টার। ক্লাস 10 এ এসে আমাদের মূলত এই বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে। বহির্জাত প্রক্রিয়া হচ্ছে ভূ পৃষ্ঠের বাইরের বিভিন্ন প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা। অর্থাৎ এই যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার ভূমিরূপ দেখতে পাই, যেমন ধরো আমরা মরু অঞ্চলে গেলে দেখতে পাচ্ছি বালিয়াড়ি অঞ্চল, আমরা দাক্ষিণাত্যে গেলে দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের বিভিন্ন পার্বত্য অঞ্চলগুলো, আমরা সুন্দরবন অঞ্চলে গেলে দেখতে পাচ্ছি সেখানে বদ্বীপ সৃষ্টি হয়ে আছে। তাহলে এই যে বিভিন্ন ধরনের ভূপৃষ্ঠের উপরে নানা ভূমিরূপগুলো দেখতে পাই, সেই সমস্ত ভূমিরূপগুলো কিন্তু বিভিন্ন প্রকার বহির্জাত প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি হচ্ছে। এই বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিগুলোর মধ্যে যে তিনটে শক্তি সব থেকে গুরুত্বপূর্ণ আমরা বলবো, তার মধ্যে রয়েছে নদী, বায়ু এবং হিমবাহ। এছাড়া আরো দুটো শক্তি আছে, সমুদ্র তরঙ্গ এবং ভৌমজল। এই প্রধান তিনটে শক্তি অর্থাৎ নদী, বায়ু, হিমবাহ সম্পর্কে আমাদের ক্লাস 10 এর সিলেবাসে রয়েছে। তো আজকে আমরা এই নদীর কাজ নিয়ে আলোচনা করব। তবে সেই আলোচনার আগে আমাদের কতগুলো বিষয় জানতে হবে। যেমন বহির্জাত প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু সৃষ্টি সেটা তার কার্যকারিতা বিভিন্নভাবে হয়ে থাকে। সেখানে অবরোহণ আরোহণ এই দুটো প্রক্রিয়া একসাথে কার্যকরী হচ্ছে, যেটাকে আমরা একসাথে পর্যায়ন বলছি। অবরোহণ প্রক্রিয়া মূলত হচ্ছে কি? অবরোহণ প্রক্রিয়া হচ্ছে ক্ষয়ের প্রক্রিয়া। কোন একটা উচ্চভূমি অঞ্চল বিভিন্ন প্রকার ক্ষয়কারী শক্তির দ্বারা যখন ক্রমাগত ক্ষয় পেতে থাকছে, তখন তাকে আমরা বলছি অবরোহণ প্রক্রিয়া। আর আরোহণ প্রক্রিয়া মানে হচ্ছে সঞ্চয়ের প্রক্রিয়া। অর্থাৎ একটা নিচু ভূমি, কোন নিম্নভূমি বা অবনমিত অঞ্চল, সেটা যদি সঞ্চয়ের ফলে ক্রমাগত উঁচু হতে থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অবরোহণ প্রক্রিয়া, আরোহণ প্রক্রিয়া। এই অবরোহণ আর আরোহণ এই দুটোকে একসাথে মিলিয়ে হয় হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া। এছাড়াও আবহবিকার, কুঞ্চিত ক্ষয়, নগ্নিভবন, ক্ষয়ীভবন, এই ধরনের বিভিন্ন প্রক্রিয়াগুলো কিন্তু বহির্জাত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এরপরে আসছি আমরা নদীর কাজের ক্ষেত্রে। নদীর ক্ষেত্রটা যদি আমরা দেখি, নদীর উৎস, মোহনা এগুলো সম্পর্কে আমাদের একটু ডিটেলস এখানে জানতে হবে। আর তাছাড়া আমরা মূলত যদি কাজে চলে আসি, তাহলে নদীর কাজ মূলত তিনটে। সেখানে আমরা ক্ষয়, বহন আর সঞ্চয়, এই তিনটে কাজকে দেখতে পাচ্ছি। আমরা আগের ছোট ক্লাসেও পড়েছি, সেটা হচ্ছে যে নদীর কাজ তিন ভাবে হতে পারে, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, এই তিনটে গতিতে নদীর কাজ হয়ে থাকে। একটা আদর্শ নদী আমরা তাকেই বলি যার তিনটে গতি আমরা বর্তমান দেখতে পাই। যেমন গঙ্গা একটি আদর্শ নদী, যেখানে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি তিনটেই স্পষ্টভাবে প্রতীয়মান রয়েছে আমাদের কাছে। এভাবেই নদীর কাজের বিভিন্ন ভাগগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব এবং সেই আলোচনায় আমরা ক্ষয় কার্যের মাধ্যমে কি কি ভূমিরূপ তৈরি হচ্ছে সেগুলো নিয়ে জানব। নদীর ক্ষয় কাজ, এই নদীর ক্ষয় কাজ বিভিন্নভাবে হতে পারে। এই নদীর ক্ষয় কাজের যে প্রক্রিয়াগুলো সম্পর্কে আমরা জানি, সেগুলো আমরা লিস্টেড করেছি এখানে, যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয় আর দ্রবণ ক্ষয়। এই প্রক্রিয়াগুলোর মারফত মূলত আমরা দেখতে পাচ্ছি নদীর ক্ষয় কাজ হয়ে থাকছে। একটা নদী যখন তার বিপুল পরিমাণ জলস্রোতের সঙ্গে বিভিন্ন নুড়ি কণা বহন করে এগিয়ে নিয়ে চলেছে ক্রমাগত, তখন আমরা তার উচ্চ গতিতে, বিশেষ করে সেই উচ্চ গতিতে যেখানে নদীর ক্ষয় কাজের প্রাধান্যটা সবচেয়ে বেশি, সেখানে আমরা দেখতে পাচ্ছি নদীর জলধারার দ্বারা বাহিত হয়ে বিভিন্ন প্রকার শিলাখণ্ড এবং নদীর তলদেশ সেটা ক্ষয় হচ্ছে। সেই জলপ্রবাহের দ্বারা যখন ক্ষয় সৃষ্টি হচ্ছে, সেই ক্ষয়ের প্রক্রিয়াকে আমরা বলে থাকছি নদীর জলপ্রবাহ ক্ষয়। নেক্সট ক্ষয়ের প্রক্রিয়া হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। এই অবঘর্ষ প্রক্রিয়ায় কি হচ্ছে? নদীর জলপ্রবাহের দ্বারা বাহিত বিভিন্ন ছোটখাটো নুড়ি, খণ্ড, পাথরের টুকরো, সেগুলো নদীর তলদেশের সঙ্গে ঘর্ষণ সৃষ্টি হচ্ছে। আর সেই ঘর্ষণের ফলে সেখানে যখন ক্ষয়ের প্রক্রিয়াটা চলছে, তাকে আমরা বলছি অবঘর্ষ ক্ষয়। এরপরে এটা হচ্ছে ঘর্ষণ ক্ষয়। এই ঘর্ষণ ক্ষয়ের সঙ্গে কিন্তু অবঘর্ষ ক্ষয়ের একটা খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে।
ঘর্ষণ ক্ষয় মূলত আমরা দেখব যে নদীর দ্বারা বাহিত বিভিন্ন রকমের পদার্থগুলি সেগুলো যখন পরস্পরের সাথে ধাক্কা লাগছে এবং সেই ধাক্কার ফলে সেগুলো টুকরো টুকরো খন্ড খন্ড বিখণ্ড হয়ে যাচ্ছে এবং ক্ষয়ের প্রক্রিয়া কার্যকরী হচ্ছে, তখন তাকে আমরা বলবো ঘর্ষণ ক্ষয়। আর দ্রবণ ক্ষয় কি? দ্রবণ ক্ষয় মূলত আমরা দেখতে পাই হচ্ছে চুনাপাথর জাতীয় শিলার ক্ষেত্রে। যে শিলাগুলো তোমরা পড়েছো যে রাসায়নিক আবহবিকার, ক্লাস 9 এ আবহবিকার ছিল, আমরা দেখেছি সেই রাসায়নিক আবহবিকারের মাধ্যমে দ্রবণ প্রক্রিয়াটা কার্যকরী হয়ে থাকে। চুনাপাথর জাতীয় বিভিন্ন শিলা স্তরের ক্ষেত্রে দ্রবণ প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকরী হয়ে থাকে। এবার এই যে ক্ষয়ের প্রক্রিয়াগুলো আমরা বললাম, এটা কিন্তু একটা 3 মার্কসের প্রশ্ন হিসাবে আসতে পারে পরীক্ষায়, যেখানে বিভিন্ন নদীর দ্বারা বিভিন্ন ক্ষয় কার্যের প্রক্রিয়াগুলি আলোচনা করো, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে এবং এবছর এটা ইম্পর্টেন্ট। এবছরের যদি মাধ্যমিক এর প্রশ্নের দিকে তাকাও, সাজেস্টিভ যদি প্রশ্ন কিছু বলতে হয়, তাহলে সেক্ষেত্রে নদীটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। কারণ এই 2024-এ যে পরীক্ষাটা হয়েছে মাধ্যমিক, সেই মাধ্যমিক পরীক্ষায় আমরা দেখেছি বায়ুর কাছ থেকে প্রশ্ন এসছে 5 মার্কসের প্রশ্ন, 2 বা 3 তে সেরকম কোনো প্রশ্ন নদী থেকে আসেনি। তো সেই জন্য নদীর কাজটা কিন্তু এবারে খুব ইম্পর্টেন্ট। এর দ্বারা গঠিত ভূমিরূপগুলো সম্পর্কেও আমাদের ভালো করে পড়তে হবে, সেগুলো সম্পর্কে ভালো করে লিখতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই চ্যাপ্টারটা পুরোটাই, নদী বলো, বায়ু বলো বা হিমবাহ বলো, পুরোটাই কিন্তু ছবির উপরে ডিপেন্ড করে থাকছে। সেই ছবিগুলো কিন্তু আমাদের ঠিকভাবে আঁকতে হবে। এই যে ক্ষয়ের প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলোর নির্দিষ্ট ছবি আমাদের কিন্তু আঁকতে হবে, যদি এটা 3 মার্কসের একটা প্রশ্ন হিসাবে আসে। আর প্রসঙ্গক্রমে বলে রাখি যে ভূগোলে কিন্তু ছবি মাস্ট, সেটা 2 নম্বরের প্রশ্ন হোক, 3 নম্বরের প্রশ্ন হোক কিংবা 5 নম্বরের প্রশ্ন হোক, ছবি কিন্তু আঁকতেই হবে। যাই হোক, এবার পরের প্রশ্নের টপিকে আসি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নদীর ক্ষয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখানে আমরা মূলত যেগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নদীর ক্ষয় কাজটা মূলত হয়ে থাকে কোথায়? উচ্চ গতিতে। একটু আগে তোমাদেরকে বললাম যে উচ্চ গতি, মধ্যগতি আর নিম্নগতি, এই 3টে গতি নিয়ে একটা আদর্শ নদী তৈরি হয়। যে ক্ষেত্রে আমরা দেখতে পাই যে উচ্চ গতিতে মূলত ক্ষয় কার্যের ফলে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে। কারণ উচ্চ গতি বলতে আমরা বোঝাচ্ছি নদীর উৎসস্থল থেকে আর উচ্চভূমির পাদদেশ পর্যন্ত, নদী যখন সমভূমিতে এসে পড়ছে ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত এই জায়গাটাকে আমরা উচ্চ গতি বলে থাকি বা পার্বত্য প্রবাহ বলে থাকি। এখানে নদীর গতিবেগ অনেক বেশি থাকে, নদীর ঢাল খুব খাড়া থাকছে, তাই জন্য এখানে কিন্তু নদীর ক্ষয়ের পরিমাণটা, বিশেষ করে নিম্ন ক্ষয়ের পরিমাণটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এবং এই কারণেই এখানে আমরা যে ভূমিরূপগুলো দেখতে পাই সেগুলো নিয়ে এখানে আমরা আলোচনা করব। এবার এই প্রশ্নটা কত নাম্বার মানে আসতে পারে? 5 মার্কসের প্রশ্ন আসতে পারে। যদিও মাধ্যমিক পরীক্ষার একটা ট্রেন্ড হচ্ছে যে 5 মার্কসের যে প্রশ্নটা আসছে সেখানে সবকটা ভূমিরূপ লিখতে দেয় না, জেনারেলি 3টে ভূমিরূপ লিখতে দেয়। তো সেক্ষেত্রে তোমরা এমন 3টে ভূমিরূপ লিখবে এখান থেকে। এখানে আমি মোটামুটি ভাবে দেখতে পাচ্ছ আই আকৃতি, ভি আকৃতি, ক্যানিয়ন, র‍্যাপিড, জলপ্রপাত, প্রপাতকূপ, পন্থকূপ, শৃঙ্খলিত শৈলশিরা। এই যে প্রায় 8টা ভূমিরূপের কথা আমি লিখেছি, এর মধ্যে তোমরা 3টেকে বেছে নেবে এবং বাঁচবে সেইগুলো যেগুলোর মধ্যে কিন্তু তোমরা ছবি, ভালো করে উৎপত্তির কারণ, তার উদাহরণ, এই সবকটা ঠিকভাবে দিতে পারবে। তার কারণ তার উপরেই কিন্তু তোমাদের মার্কসটা ডিপেন্ড করছে। কারণ এই উত্তরটা খুব ভালো করে তৈরি রাখবে। এবারে নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো, উচ্চ গতিতে নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো, যে কোনো 3টি। এরকম প্রশ্ন কিন্তু এবছর আসার চান্স যথেষ্ট রয়েছে। আলোচনায় আসি। আমরা প্রথমেই আসি হচ্ছে আই আকৃতির উপত্যকা বা গিরিখাত। পার্বত্য প্রবাহ বা উচ্চ গতিতে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপ আমরা বলতে পারি। উচ্চ গতিতে নদী, আমি আগেই বললাম, তার ঢাল খুব খাড়া থাকছে এবং তাই জন্য খুব গভীরভাবে নদীটা ক্ষয় করে যাচ্ছে। সেই জন্য এখানে আমরা প্রথমে আই আকৃতির উপত্যকা বা গিরিখাত দেখতে পাচ্ছি। মূলত নদীর নিম্নক্ষয়ের প্রাধান্যের জন্যই এখানে কিন্তু এই আই আকৃতির গিরিখাত দেখতে পাওয়া যায়। এর মধ্যে আমরা বলতে পারি যে কালীগণ্ডকী নদীর গিরিখাত, এটা খুব গুরুত্বপূর্ণ একটি গিরিখাত, পৃথিবীর গভীরতম একটা গিরিখাত আমরা বলতে পারি এটা। এখানে আমাদের মনে রাখতে হবে, আমি এই পাশে পয়েন্টগুলো লিখে দিয়েছি, তোমরা এগুলো খেয়াল করবে, যে সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, এই 5টা টপিকে ছোট ছোট করে হেডিং করে করে এইরকম হেডিং গুলো করে করিয়ে তার আন্ডারে লিখতে হবে তোমাদেরকে। কারণ মনে রাখো, তোমাদের লিখতে দিচ্ছে কিন্তু 3টে পয়েন্ট, তার জন্য দেবে 5 মার্কস। ফলে শুধুমাত্র আমরা ওই পয়েন্টটাকে লিখে রাখলাম তাহলেই ভাববো হয়তো 5-এ 5 দেবে না। 5-এ 5 পাওয়ার জন্য আমাদের একদম পজিটিভলি একটা সুন্দরভাবে বিষয়টাকে রাখতে হবে, যাতে বিষয়টা 5-5-এর মতন ঠিকঠাক আসে। তো সেই জন্য এই পয়েন্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো। এই জিনিসগুলো কিন্তু লিখতে হবে খাতার মধ্যে।
ইভেন যদি তোমাদেরকে 2 মার্কস বা 3 মার্কসে যে কোনো একটা সম্পর্কে আমাদের ব্যাখ্যা করতে বলে, ধরো তোমাকে জলপ্রপাত সম্পর্কে লিখতে দিল কিংবা ক্যানিয়ন সম্পর্কে লিখতে দিল, 2 মার্কসে আসতে পারে, 3 মার্কসে আসতে পারে, তখনও কিন্তু একই রকম ভাবে এই 5টা পয়েন্টকে মাথায় রাখবে, এই 5টা হেডিং এর আন্ডারে ছোট ছোট করে 2 লাইন করে লিখে ছবি এঁকে বিষয়টা কমপ্লিট করবে। এবং ছবি কিন্তু অবশ্যই চিহ্নিত চিত্র, সুন্দর করে ছবিটা এঁকে তার নিচে লেবেলিং করে দেওয়া, তার নিচে ঠিকভাবে লিখে দেওয়া যেটা কিসের ছবি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং পুরোপুরি কাজটাই কিন্তু পেন্সিলে, কোন রকম পেনের টাচ মাধ্যমিকের ছবির ক্ষেত্রে বা ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে একদম গ্রহণযোগ্য নয়। সুতরাং সেই বিষয়টা মাথায় রেখে আমাদের পুরো বিষয়টা করতে হবে। আমরা আসি আলোচনায়। আই আকৃতির গিরিখাত সম্পর্কে তোমাদেরকে বললাম যে যখন আমরা দেখতে পাচ্ছি যে গভীরভাবে নিচের দিক ক্ষয় করতে করতে তার গভীরতা অনেক বৃদ্ধি করে দিচ্ছে, ইংরেজি আই অক্ষরের মতন এরকম লম্ব আকৃতির তৈরি হচ্ছে, আমি গিরিখাতটা এখানে পাশে রাখছি, যে এই রকম ভাবে আই আকৃতির উপত্যকার মতন করে ইংরেজি আই অক্ষরের মতন যখন হচ্ছে তখন সেটা আই আকৃতির গিরিখাত হচ্ছে। দ্বিতীয় ভূমিরূপের মধ্যে আমরা রেখেছি ভি আকৃতির উপত্যকা। এই ভি আকৃতির উপত্যকা কখন হবে? নদীর দুপাশে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জল আস্তে আস্তে নদীর মধ্যে বাহিত হচ্ছে এবং তখন আস্তে আস্তে এই কর্নার গুলো এরকম ভাবে কেটে যাচ্ছে, তখন এই কর্নার গুলো, এই সাইড গুলো ক্রমাগত ক্ষয় হতে থাকছে। তখন আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে নদীটা আই থেকে ভি আকৃতিতে পরিণত হচ্ছে এবং যত উপর থেকে নিচের দিকে নদীটা নামছে ততই তার ঢালটা কমে যাচ্ছে, তাই জন্য কিছুটা নিচের দিকে ক্ষয়ের পরিমাণটা কমে গিয়ে সেটা ভি আকৃতির উপত্যকায় পরিণত হচ্ছে। এটাও কিন্তু উচ্চ গতিতে সৃষ্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ, ভি আকৃতির উপত্যকা। এবার চলে আসি আমরা পরেরটায়, ক্যানিয়ন। ক্যানিয়ন গিরিখাত একই জিনিস, কিন্তু পার্থক্য হচ্ছে অবস্থানগত দিক থেকে। যখন আমরা দেখবো শুষ্ক অঞ্চল, মরু ও মরুপ্রায় অঞ্চল যেখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম বা হয় না বললেই চলে, সেই জায়গা দিয়ে যখন একটা নদী পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আসছে তখন কিন্তু তার দুদিক থেকে ক্ষয়ের পরিমাণটা একদমই কমে যায়, শুধুমাত্র নিম্নক্ষয়টা বজায় থাকে এবং সেইখানে এরকম গভীরভাবে আমরা ক্যানিয়ন সৃষ্টি হতে দেখতে পাই। আমরা এখানেও গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্যানিয়ন আছে, চীনের ক্যানিয়ন আছে, সেই ক্যানিয়নের উদাহরণগুলো আমাদের মাথায় রাখতে হবে। পৃথিবীর গভীরতম যে ক্যানিয়ন তার কথা এখানে উল্লেখ করতে হবে আমাদের। পরের ভূমিরূপে চলে আসি আমাদের র্যাপিডস বা খরস্রোত। যখন আমরা দেখতে পাবো একটা জলপ্রবাহ তীব্র গতিতে নেমে আসছে, তার গতিবেগ অনেক বেশি থাকছে, তখন সেটাকে আমরা র্যাপিডস বা জলপ্রবাহ বলতে পারি এবং সেটা অনেকটা ধাপে 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 কাস্কেডের মতো নিচের দিকে নেমে চলে আসবে, তখন সেটাকে আমরা বলবো র্যাপিডস বা খরস্রোত। এটার নির্দিষ্ট ছবি আছে, তোমাদের প্রত্যেকেরই বইয়ের মধ্যে সেই ছবি দেওয়া আছে নিশ্চয়ই, সেই ছবি দেখে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। ছবিটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ভূমিরূপের প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রেই ছবি মাস্ট। পরের টপিকে আসি আমরা, যেটা আমরা দেখতে পাচ্ছি জলপ্রপাত। এটা নিয়ে আলাদা করে 3 নম্বরের প্রশ্ন হয়, কারণ জলপ্রপাত উৎপত্তির প্রায় 5টা প্রসেস রয়েছে, প্রক্রিয়া রয়েছে, নানাভাবে জলপ্রপাত তৈরি হতে পারে। জলপ্রপাত কি আসলে? জলপ্রপাত হচ্ছে একটা ঢালের বিচ্যুতি ঘটা, অর্থাৎ নদী একটা নির্দিষ্ট ঢালের মধ্যে দিয়ে প্রবাহিত হতে হতে হঠাৎ যদি দেখে নিচের দিকে তার জলটা তীব্র বেগে নিচে নেমে আসছে, তখন এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, এরকম ভাবে হঠাৎ করে জলটা যদি নিচের দিকে নেমে আসে এই ঢালের পার্থক্যের জন্য, তখন সেটাকে আমরা বলে থাকবো জলপ্রপাত। এই জলপ্রপাত নানাভাবে তৈরি হতে পারে। প্রথমত যদি দেখা যায় যে আড়াআড়ি ভাবে কঠিন শিলা এবং কোমল শিলা অবস্থান করছে, তখন কোমল শিলা বেশি ক্ষয় পেয়ে কঠিন শিলা কম ক্ষয় পেয়ে সেখানে জলপ্রপাত তৈরি করতে পারে। যদি দেখতে পাওয়া যায় যে কোথাও চ্যুতির সৃষ্টি হয়েছে, আড়াআড়ি চ্যুতির সৃষ্টি হয়েছে, একটা শিলাস্তর থেকে আরেকটা শিলাস্তর নিচের দিকে বসে গেছে, তখনও কিন্তু উপর থেকে জলটা নিচের দিকে ঝাঁপিয়ে পড়বে এবং সেখানে জলপ্রপাতের সৃষ্টি করবে। আবার আমরা কখনো দেখতে পাচ্ছি ঝুলন্ত উপত্যকা, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত। আমরা যখন হিমবাহ সম্পর্কে পড়বো ডিটেইলসে আমরা বুঝতে পারবো বিষয়টা। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে ঝুলন্ত উপত্যকা, সেই ঝুলন্ত উপত্যকাতেও আমরা দেখতে পাই কিন্তু জলপ্রপাত সৃষ্টি হতে পারে। এরকমই বিভিন্ন ক্ষেত্রে জলপ্রপাতের সৃষ্টি হতে পারে। জলপ্রপাত সৃষ্টির যে প্রক্রিয়া সমূহ রয়েছে সেগুলো ডিটেইলসে আমাদের এখানে লিখতে হবে এবং উদাহরণ, প্রত্যেকটা প্রক্রিয়ার একটা করে উদাহরণ, সেটা কিন্তু মাস্ট, সেটা ভালোভাবে লিখতে হবে আমাদেরকে। পরের টপিকে আসি, যে প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল। এই প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল ব্যাপারটা কি? তোমরা অনেকে খেয়াল করেছো নিশ্চয়ই যে রাস্তাঘাটে বা যেখানে বাড়িতে বা যে জল আসে, যে কল দিয়ে যখন জলটা পড়ছে, যে জায়গাটায় জলটা পড়ছে, কলের জলটা ঠিক যেখানটা পড়ে সেই জায়গাটায় দেখবে লক্ষ্য করে আস্তে আস্তে হয়তো ওটা সিমেন্ট দিয়ে বাঁধানো একটা জায়গা,
সেই যেখানটা জলটা পড়ছে সেই জায়গাটা আস্তে আস্তে ক্ষয়ে যায়। এই ক্ষয়ে যেতে যেতে তখন একটা অবতল, একটা গর্তের মতন অবস্থার সৃষ্টি হয়। রাস্তাঘাটের কোনো কল কিংবা বাড়িতে কোনো কল দেখলে বিষয়টা, টিউবওয়েলের নিচে যে জলটা পড়ছে যেখানটায়, ঠিক সেই জায়গাটা দেখবে ক্ষয়ে যাচ্ছে আস্তে আস্তে। এর একটা কারণ কিন্তু যে জলটা উপর থেকে নিচে পড়ছে, ওই জায়গায় গিয়ে ধাক্কাটা লাগছে, তাই জন্যই কিন্তু এই আঘাতপ্রাপ্ত হচ্ছে জায়গাটা, তাই এই অবস্থার সৃষ্টি হচ্ছে। জলপ্রপাতের ক্ষেত্রেও এই যে জল পড়ছে এখান থেকে, তার সঙ্গে সঙ্গে অনেক নুড়ি, কাপড়, বালি এই সমস্ত পড়তে থাকছে, তার ফলে এই জায়গাটা জুড়ে একটা অবনমিত জায়গা তৈরি করছে, যাকে আমরা বলে থাকছি প্লাঞ্জ পুল। জলপ্রপাতের তলদেশে এইরকম ধরনের প্লাঞ্জ পুল তৈরি হচ্ছে। এবং এই প্লাঞ্জ পুল, এই প্রসঙ্গে আরেকটা কথা আমরা বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে জলপ্রপাতের পশ্চাৎ অপসরণ বলতে কি বোঝো। এটা একটা 2 মার্কসের প্রশ্ন আসে, যদিও যখন আমরা এই ভূমিরূপের প্রশ্ন লিখব তখন এই কথাটা আমাদের উল্লেখ করার দরকার নেই, কিন্তু আলাদা করে জলপ্রপাতের পশ্চাৎ অপসরণ বলতে কি বোঝো এরকম প্রশ্ন কিন্তু আসে। এবং সেক্ষেত্রে তার উত্তরটা কি হচ্ছে, এই যে প্লাঞ্জ পুলটা তৈরি হচ্ছে, সেই প্লাঞ্জ পুল কিন্তু আস্তে আস্তে আয়তনে আয়তনে বাড়তে শুরু করে, বড় হতে শুরু করে। একটা সময় এই যে জলপ্রপাতের যে ঢাল, সেই ঢালটা আস্তে আস্তে নিচ দিকটা এরকম কেটে যায়, এরকম ভাবে জায়গাটা কেটে যাচ্ছে। এবং একটা সময় এই অংশটা, এই যে পার্টটা, সেই পার্টটা কিন্তু আর নিচের ভার রাখতে পারছে না, এবং তার জন্য এটা ভেঙে পড়ে যাচ্ছে নিচের দিকে। জলপ্রপাতটা আমরা দেখলাম আগে এই অবস্থায় ছিল, পরবর্তীকালে সেটা এই অবস্থায় চলে আসলো, অর্থাৎ এইখানটা কিন্তু পিছিয়ে আসলো। এই যে জলপ্রপাতের পিছিয়ে আসা, তার পৃষ্ঠদেশের পিছিয়ে আসা, তার উৎসের দিকে ক্রমাগত চলে যাওয়া, এটাকেই আমরা বলে থাকছি হচ্ছে জলপ্রপাতের পশ্চাৎ অপসরণ। এটা ভালো করে আমাদের এখানে পড়তে হবে। তাছাড়া আমরা জলপ্রপাতের বিভিন্ন ভাগগুলো পড়বো এবং এই বিষয়টা সম্পর্কে জানবো। নেক্সট টপিকে আসি, মন্থকূপ বা পটহোল। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ। একটা নদী, এটা মূলত আমরা বলতে পারি অবহর্ষ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটা ভূমিরূপ। নদীর চলার পথে যে সমস্ত নুড়ি কাপড়গুলো আছে, দেখো নদীর পৃষ্ঠদেশ যে তলদেশ, সেই তলদেশ কিন্তু একদম মানে সুইমিং পুলের মতো একদম সমান নয়, সেটা কিন্তু এবড়ো খেবড়ো একটা জায়গা। এই এবড়ো খেবড়ো অংশের উপর দিয়ে যখন পাথরগুলো যাচ্ছে, তখন একটা পাথর আরেকটা পাথরকে ধাক্কা মারছে, আর এই ধাক্কা লাগার ফলে কখনো কখনো দেখা যাচ্ছে যে নদীর পৃষ্ঠদেশে থাকা কোনো পাথর সেটা হয়তো ভেঙে চলে গেল, এগিয়ে গেল নদীর স্রোতের সঙ্গে। তার ফলে ওই পাথরটা যেখানে ছিল সেই জায়গাটায় কিন্তু একটা গভীর গর্তের সৃষ্টি হচ্ছে। এবার এই গর্ত, ক্রমাগত এই গর্তের মধ্যে আবার জল যাচ্ছে, আর নদীর চলার পথে যেহেতু একটা বহমান প্রক্রিয়া, ক্রমাগত বয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই জায়গাটা ঘূর্ণি তৈরি হবে, এবং এইভাবে অবঘর্ষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নদীর তলদেশে এরকম বড় বড় গর্ত তৈরি হতে থাকবে, হাড়ির মতন গর্ত তৈরি হবে, যার মুখটা হবে সরু। হাড়ি দেখেছো নিশ্চয়ই তোমরা, মুখটা সরু থাকছে কিন্তু ভেতরটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো হাড়ির মতন এরকম গর্ত তৈরি করবে, যেখানে আমরা এইরকম ধরনের গর্তগুলোকে খেয়াল করতে পারবো। এই গর্তগুলো, এইগুলোকে আমরা বলে থাকছি হচ্ছে এক একটা প্লাঞ্জ, মন্থকূপ বা পটহোল। লাস্ট টপিকে আমরা যেটা আসবো, শৃঙ্খলিত শৈলশিরা। একটা পার্বত্য অঞ্চলের উপর দিয়ে যখন নদীটা প্রবাহিত হয়ে আসে, তখন নদীটা এঁকে বেঁকে প্রবাহিত হয়, পর্বতের উপত্যকা দিয়ে প্রবাহিত হচ্ছে। এই এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে মানে কিন্তু আবার মিয়েন্ডার নয়। মিয়েন্ডার ভূমিরূপটা আমরা দেখতে পাবো মধ্যগতিতে, সেটা কিন্তু তোমাদের ক্লিয়ার থাকতে হবে, সেটা আমরা পরে আসছি আলোচনায়। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্বত্য প্রবাহী নদীটা শৃঙ্খলিত হয়ে যেন এঁকে বেঁকে এগিয়ে যাচ্ছে, উপত্যকা জুড়ে এগিয়ে যাচ্ছে। এবং সেই এগিয়ে যাওয়ার জন্য আমরা সেখানে লক্ষ্য করব যে নদীর পেছনের অংশটা আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে না। নদীর গতিপথটাকে, নদীটাকে যেন বিভিন্ন পর্বতগুলো নদীর গতিপথটাকে, তার গতিকে যেন পর্বতগুলো শৃঙ্খলিত করে রেখে দিয়েছে। এটাকেই আমরা বলে থাকবো হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা। তো এই জায়গা অব্দি এসে আমরা নদীর উচ্চ গতিতে বিভিন্ন ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করলাম। এগুলো কোথায় দেখা যায় সেগুলো আমাদের জানতে হবে। এবং এই যে লেখাটা আমি লিখে দিয়েছি, মাথায় রাখো, বারবার করে বলছি, সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই উচ্চগতির ভূমিরূপগুলোর ক্ষেত্রে তোমাদের তৈরি থাকতে হবে। তোমরা খাতার মধ্যে নোটসটাকে তৈরি করে নেবে, এইরকম ভাবে করে করে নোটস গুলোকে তৈরি করে নেবে, এবং তার মধ্যে থেকে 3টে খুব ভালোভাবে পড়ে যাবে, যেগুলো নদীর ক্ষয়কার্যের ফলে উচ্চগতিতে সৃষ্ট ভূমিরূপ। এবার আমরা জানবো যে নদীর বহন কার্যের পরে যে নদীর সঞ্চয় কাজটা হচ্ছে, এই সঞ্চয় কার্যের কি কি ভূমিরূপগুলো রয়েছে। তার আগে জেনে নিই যে বহন কার্য যে প্রক্রিয়াটা, এই বহন কার্যের প্রক্রিয়াটা 3-4টে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সম্পন্ন হতে দেখতে পাই, যেখানে রয়েছে দ্রবণ প্রক্রিয়ায় বহন, ভাসমান প্রক্রিয়া, লম্ফদান প্রক্রিয়া, আকর্ষণ প্রক্রিয়া।
এই চারটে যে প্রক্রিয়া রয়েছে, এই চারটে প্রক্রিয়া কিন্তু ডিপেন্ড করে হচ্ছে কিসের উপর? নদীর বোঝার উপর। অর্থাৎ নদী যে পরিমাণে পদার্থ বহন করে নিয়ে যাচ্ছে তাদের আকৃতি সমান মাপের না, তাদের যেগুলো সূক্ষ্ম একদম, যেগুলো দ্রবীভূত হয়ে যাচ্ছে জলের সঙ্গে, সেগুলো দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে বহন হচ্ছে। যেগুলো পুরোপুরি দ্রবীভূত হতে পারছে না কিন্তু সূক্ষ্ম হালকা, সেগুলো ভাসমান প্রক্রিয়ায় জলের মাধ্যমে বাহিত হয়ে বহন হচ্ছে। যেগুলো তার থেকে বেশি একটু ভারী, মিডিয়াম, সেগুলো কি হচ্ছে? লাফাতে লাফাতে যাচ্ছে, মানে নদীর স্রোতের ধাক্কায় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, আবার কিছুটা সেখানে স্থির থেকে আবার একটা জায়গায় যাচ্ছে, এইভাবে ক্রমাগত লম্ফদান প্রক্রিয়ায় সেটা অগ্রসর হচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি আকর্ষণ প্রক্রিয়া, এটা হচ্ছে নদীর তলদেশে একেবারে যে সমস্ত অত্যন্ত ভারী পদার্থগুলো থাকছে, অত্যন্ত ভারী বোঝাগুলো থাকছে, সেই বোঝাগুলো তলদেশে মাটির সঙ্গে ঘষতে ঘষতে এগিয়ে যাচ্ছে, ক্রমাগত ঢালের আকর্ষণে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। এটাকে আমরা বলছি আকর্ষণ প্রক্রিয়ায় বহন। এই যে বহন কার্য, সেই বহন কার্য আমরা মূলত কোথায় দেখতে পাচ্ছি? আমরা মধ্যগতিতেও যেমন বহন কার্য দেখতে পাই, উচ্চগতিতেও বেশ কিছুটা বহন কার্য দেখতে পাচ্ছি। নিম্ন গতিতে কিন্তু আমরা বহন কার্যের পরিমাণ অত্যন্ত কম দেখছি, কারণ সেখানে নদীর ঢাল অত্যন্ত কমে যাচ্ছে, তাই সেখানে বেসিক্যালি আমরা সঞ্চয় কার্যটাকেই বেশি দেখতে পাই। এই বহন কার্য সংক্রান্ত দুটো বিষয় আমরা এখানে লিখেছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। একটা হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র, একটা কিউসেক কিউমেক। ষষ্ঠ ঘাতের সূত্র বিজ্ঞানী ডব্লিউ হপকিন্স 1842 খ্রিস্টাব্দে এই ষষ্ঠ ঘাতের সূত্রটা আমাদের জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে নদীর বহন ক্ষমতা ডিপেন্ড করছে তার গতিবেগের উপর। একটা নদীর গতিবেগ যদি দ্বিগুণ হয় তাহলে তার বহন ক্ষমতা 2⁶ বা 64 গুণ বৃদ্ধি পাবে। একটা নদীর বহন ক্ষমতা যদি 3 গুণ বৃদ্ধি পায়, এই গতিবেগ যদি 3 গুণ বৃদ্ধি পায়, তাহলে তার বহন ক্ষমতা কিন্তু 3⁶ বৃদ্ধি পাবে। এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ ঘাতের সূত্রটা হচ্ছে। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এছাড়া এখানে 2 মার্কসের প্রশ্ন আছে কিউসেক কিউমেক। একটা নদীর মধ্যে দিয়ে যে পরিমাণে জল প্রবাহিত হচ্ছে সেই পরিমাণটাকে পরিমাপ করা হচ্ছে কিউসেক এবং কিউমেক এককের দ্বারা। আমরা যখন মিটার পার সেকেন্ড করছি তখন সেটাকে আমরা বলছি কিউমেক, আর যখন সেটাকে আমরা ফুট পার সেকেন্ড করছি তখন সেটাকে আমরা বলছি কিউসেক। এই কিউমেক আর কিউসেক এই দুটো কিন্তু এখান থেকে ভালো করে জানতে হবে। এবার আমরা চলে আসবো হচ্ছে নদীর মধ্যগতিতে কি কি ভূমিরূপ নদীর ক্ষেত্রে তৈরি হচ্ছে, সেই ভূমিরূপগুলোর ক্ষেত্রে। প্রথম ভূমিরূপ যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে পলল শঙ্কু, পলল বেজনী। তোমরা নিশ্চয়ই জানো যে নদীর মধ্যগতিটা শুরু হচ্ছে একদম পর্বতের পাদদেশ থেকে। পর্বতের পাদদেশে যখন নদীটা এসে পৌঁছলো তখন সেখান থেকে তার মধ্যগতি শুরু, আর সেখানেই তার প্রথম সঞ্চয়ের ফলে ভূমিরূপটা তৈরি হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে পলল শঙ্কু এবং পলল বেজনী। নদীর পার্বত্য অঞ্চল দিয়ে তার ঢালটা অনেক বেশি থাকার জন্য সে কিন্তু বিপুল পরিমাণে পদার্থ বহন করে নিয়ে আসে। এই বিপুল পরিমাণে পদার্থ যখন সে নদীর পাদদেশে চলে আসলো, সমভূমিতে এসে পড়তে হলো, তখন কিন্তু সেটা আর সে বহন করে নিয়ে যেতে সবটা পারছে না। মূলত যেগুলো বড় বড় পাথরের টুকরো সেগুলোকে বহন করার ক্ষমতা তার থাকছে না, তখন পর্বতের পাদদেশেই সে কিছুটা সঞ্চয় করে ফেলছে, এবং এই সঞ্চয়ের ফলে যে ভূমিরূপটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি পলল শঙ্কু। এখানে অনেক সময় আমরা একটা জিনিস বলি যে নদীর মোহনার কাছে আমরা জানি যে নিম্ন প্রবাহে আমরা পড়বো একদম লাস্টে বদ্বীপ, নিম্ন গতিতে আমরা দেখতে পাচ্ছি। এই যে বদ্বীপ আর পলল শঙ্কু দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রথম কথা তো বুঝতেই পারছো যে অবস্থানগত একটা বড় পার্থক্য আছে, এটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, পলল শঙ্কু এবং বদ্বীপের পার্থক্য লেখো। প্রথম কথা যেটা বুঝতেই পারছো তোমরা সেটা হচ্ছে অবস্থানগত একটা পার্থক্য রয়েছে। যেটা আমরা পলল শঙ্কু দেখতে পাচ্ছি পর্বতের পাদদেশীয় অঞ্চলে, সেখানে বদ্বীপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মোহনা অঞ্চলে। পলল শঙ্কু কিন্তু একেবারেই উর্বর নয়, তার কারণ এখানে মূলত বড় বড় পাথরের যে টুকরোগুলো সেগুলো সঞ্চিত হচ্ছে, তাই এগুলো একেবারেই উর্বর নয়। কিন্তু বদ্বীপের অঞ্চল কিন্তু অত্যন্ত উর্বর এবং সেখানে পলি সমৃদ্ধ অঞ্চল, সেখানে সকল রকমের এগ্রিকালচার মানে কৃষিকাজ কিন্তু উন্নতি লাভ করে। তো পলল শঙ্কু হচ্ছে পর্বতের পাদদেশে এইভাবে সঞ্চিত হওয়া একটা ভূমিরূপ, একটা ত্রিকোণাকার ভূমিরূপ, তাই তাকে পলল শঙ্কু বলা হচ্ছে। এই পলল শঙ্কুর মধ্যে দিয়ে আবার দেখতে পাওয়া যাচ্ছে নদীগুলো বিভিন্ন খাতে তাকে কেটে প্রবাহিত হতে শুরু করছে। এইটাকে আমরা বলে থাকছি পলল বেজনী। আমরা যেমন বাড়িতে হাত পাখা ব্যবহার করি, সেই হাত পাখার মধ্যে দেখবে কতগুলো শিরার একটা মূল জায়গা থেকে অর্ধচন্দ্রাকারে কতগুলো শিরার মতন অংশ বেরিয়ে এসছে।
তাল পাতার যে হাত পাখাগুলো আমরা ব্যবহার করে থাকি সাধারণত, আগেও ব্যবহার করা হতো, এখনো হয় বিভিন্ন জায়গায় ব্যবহার করা। তো এই হাত পাখাগুলোর মতনই যেহেতু ভূমিরূপটা তৈরি হচ্ছে, তাই একে পলল বেজনী বলা হচ্ছে। এর উদাহরণ কোথায় দেখতে পাই? মূলত আমরা হরিদ্বার অঞ্চলে গেলে দেখতে পাই, যেখানে গঙ্গার মধ্যবর্তী শুরু হয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা চলে আসছি নদীবাঁক ও মিয়েন্ডার। একটা নদী যখন মধ্যগতিতে চলে আসছে, তার প্রথম যে কাজটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গতিবেগ কমে যায়, নদীর ঢাল কমে যায়, তাই গতিবেগ কমে যায়। আর এই গতিবেগ কমে যাওয়ার জন্য সে কিন্তু তার শক্তিটা কমে যাচ্ছে, ক্ষয় করার শক্তি কমে যাচ্ছে, এগিয়ে চলার শক্তি কমে যাচ্ছে। তখন সামনে যদি কোনো কঠিন শিলা সে পায়, সেটাকে ক্ষয় না করে তাকে এড়িয়ে এঁকে বেঁকে প্রবাহিত হওয়ার চেষ্টা করে। এই যে বাঁকগুলো তৈরি হচ্ছে, এটাকেই আমরা বলে থাকছি নদী বাঁক। এবং এই নদী বাঁকের মধ্যে আবার ভাগ আছে। যেমন আমরা যদি একটু ছবি এঁকে দেখাই ব্যাপারটা, যে একটা নদীর যদি এই রকম এইভাবে যদি তার বাঁকটা তৈরি হয়, এই যদি তার বাঁক তৈরি হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে নদীটা গিয়ে কিন্তু এই দিকটায় ধাক্কা মারছে। এই দিকটা, এই অংশটা যে রয়েছে, এখানে কিন্তু নদীর বেশি ধাক্কা পাচ্ছে না। এইখানে আমরা মৃদু ঢালু অংশ দেখতে পাবো, কিন্তু এই জায়গাটার মধ্যে আমরা খাড়া ঢাল অংশ দেখতে পাবো। এবং এটাও দেখতে পাবো যে এই জায়গাটার মধ্যে আস্তে আস্তে নদীর কিন্তু সঞ্চয় হচ্ছে, মানে এই জায়গাগুলোতে এরকম সঞ্চয় তৈরি হবে। এই দিক থেকে যে ক্ষয়টা করছে, সেটা এসে সঞ্চয় করছে এই প্রান্তে। যেদিকটা খাড়া ঢাল সেদিক থেকে ক্ষয় হচ্ছে, সেই ক্ষয়জাত পদার্থ এসে যেদিকে মৃদু ঢাল সেদিকে সঞ্চয় হচ্ছে। এই নদীর দুটো ঢাল আমরা এখানে দেখতে পাচ্ছি, বাঁকের ফলে সৃষ্টি হচ্ছে। এবং এই যে মৃদু ঢালের মধ্যে যে সঞ্চয়টা তৈরি হচ্ছে, এটাকে আমরা একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে বিন্দু বার। এটাকে কি বলবো আমরা? বিন্দু বার বা পয়েন্ট বার। এইভাবে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি। এবং এই যে নদীর আঁকা বাঁকা গতিপথটা দেখতে পাচ্ছ, এটা প্রথম সবচেয়ে বেশি প্রমিনেন্টলি দেখতে পাওয়া গেছে তুরস্কের মিয়েন্ডারেস নদীতে, এবং সেখান থেকে কিন্তু এই নামটা এসছে মিয়েন্ডার। এই যে আমরা আঁকা বাঁকা ভূমিরূপ, তাকে আমরা যে মিয়েন্ডার বলছি, সেই নামটা কিন্তু সেখান থেকেই আসা। এরপরেরটা দিকে চলে আসবো অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আমি এখানে দেখো একটা ছবি এঁকেছি অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এটা মাথায় রাখবে তোমরা প্রত্যেকে, যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ যখনই লিখবো তখন কিন্তু তার চারটে ছবি আমাদের দিতে হবে। মানে কিভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদের প্রসেসিংটা হচ্ছে, তার মেকিংটা হচ্ছে, সেইটা কিন্তু পুরোটা ব্যাখ্যা করতে হবে, এটা ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা ভুলবশত লাস্টের ছবিটা দিয়ে দিই অশ্বক্ষুরাকৃতি হ্রদে, একদম না, নাম্বার কাটা যাবে না। আমাদের কিন্তু অবশ্যই চারটে ধাপের ছবি ভালো করে দিতে হবে। যেখানে আমরা কি দেখতে পাচ্ছি অশ্বক্ষুরাকৃতি হ্রদে, যে একটা নদী যখন বাঁক সৃষ্টি হচ্ছে, সেই বাঁকের পরিমাণ যখন ধীরে ধীরে বাড়তে থাকছে ক্রমাগত, তখন একটা সময় এসে সেই বাঁক থেকে বিচ্যুতি হচ্ছে এবং নদীটা সোজা প্রবাহিত হয়ে যাচ্ছে, বাঁকের অংশটা বিচ্ছিন্ন হয়ে থেকে যাচ্ছে, জল সেখানে জমে হ্রদ তৈরি করছে। এটাকেই আমরা বলে থাকছি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। যেহেতু ঘোড়ার খুরের মতন দেখতে হচ্ছে, তাই তার এইরকম নামকরণ। খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ। কোথায় দেখতে পাওয়া যায়? উদাহরণ, উৎপত্তি। আমরা ক্ষয় কাজের ক্ষেত্রেও যেরকম বলেছিলাম পয়েন্টস গুলো, এখানে আবার দেখো লিখেছি, এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ, সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র। এই পঞ্চ ব্যঞ্জন কিন্তু ফলো করবে। এটা হচ্ছে পঞ্চ ব্যঞ্জন। এই পাঁচফোড়ন রান্নায় দিলে যেমন স্বাদ বাড়বে, তোমার লেখার মধ্যে দিলে কিন্তু লেখার নাম্বার বাড়বে, কোয়ালিটি বাড়বে। তো সেরকম ভাবেই এই বিষয়গুলো কিন্তু আমাদের এক্ষেত্রে ব্যবহার করতে হবে প্রত্যেকটা। এবার চলে আসি আমরা পরেরটার ক্ষেত্রে, সেটা হচ্ছে নদীচর ও নদীদ্বীপ। এটা কোথায় তৈরি হচ্ছে? এটা নদীর মাঝে। দেখো, নদী দ্বীপ আর বদ্বীপ, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এটা পরীক্ষায় আসেও, পরীক্ষায় আমাদের মাথায় রাখবে, যেগুলো বলছি পার্থক্যগুলো, এগুলো একটু খাতায় নোট ডাউন করে দেবে। তাহলে কি হবে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, তোমরা বুঝতে পারবে, প্র্যাকটিস করতে পারবে ভালোভাবে। এবং প্রসঙ্গক্রমে বলি, যে এটা পার্থক্যের কথা বললাম, একই সাথে বলে রাখি, মাথায় রাখো যে পার্থক্য যখন লিখবে তখন কিন্তু বিষয় অবশ্যই লিখতে হবে। বিষয় না লিখলে কিন্তু পার্থক্যের ক্ষেত্রে নাম্বার কাটা যায়। কিসের উপর ভিত্তি করে আমরা পার্থক্যটা লিখছি, সেই ভিত্তি যেন অবশ্যই সেখানে থাকে। যাই হোক, আমরা নদীচর নদীদ্বীপ বললাম। এইটা কি হচ্ছে, যে নদীর মাঝখানেই আমরা দেখতে পাচ্ছি নদী যখন তার চওড়া হয়ে অনেক প্রবাহিত হচ্ছে, যেহেতু মধ্যগতি, সেই মধ্যগতিতে এসে নদীর কিন্তু পার্শ্বক্ষয়ের পরিমাণটা বৃদ্ধি পায় এবং নদী অনেকটা চওড়া হয়ে যায়। তখন নদীর মাধ্যমে যে সমস্ত পদার্থগুলো বয়ে আসছে, সেই পদার্থ সম্পূর্ণটা নদী নিয়ে যেতে পারছে না, নদীর মধ্যেই সেগুলোকে সঞ্চয় করছে এবং আস্তে আস্তে নদী দ্বীপ, এরকম ছোট ছোট নদীর মাঝখানেই নদী দ্বীপ তৈরি করছে। এই যে দ্বীপগুলো তৈরি হচ্ছে, এটাকেই আমরা বলছি নদীচর বা নদীদ্বীপ। মাথায় রাখবে।
এরপর চলে আসি প্লাবনভূমি। প্লাবনভূমি তো তোমরা জানোই প্রত্যেকে, আমাদের কলকাতা শহর, উত্তর 24 পরগনা, এই অঞ্চলগুলো প্লাবনভূমির অন্তর্গত। এই প্লাবনভূমি বলতে আমরা কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে একটা নদী যখন তার নিম্নগতির কাছাকাছি চলে আসছে তখন সেই তার উভয় অঞ্চল বন্যাপ্রবণ হয়ে ওঠে। যখন বর্ষাকাল, প্রচুর পরিমাণে নদীতে জলের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং নিম্নগতিতে নদীর গভীরতা অনেকটা কমে যায়, কারণ প্রচুর পরিমাণে পলি সে থিতিয়ে পড়ে, তার জন্য গভীরতা কমে যায়। বর্ষাকালে অতিরিক্ত জল নদী বহন করে নিয়ে যেতে পারে না, তখন দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে। এবং এই বন্যার প্রভাবে তখন নদীর মধ্যে থাকা জল যেমন নদীর দুপারে ছড়িয়ে পড়ে, তেমন ভাবেই নদীর মধ্যে থাকা পলিও নদীর দুপারে ছড়িয়ে পড়ছে। বন্যার পর জল নেমে গেলে দুদিক থেকে জল নদীতে আবার ফিরে আসছে, কিন্তু পলি আর ফিরে আসছে না, পলিটা সেখানেই থিতিয়ে যাচ্ছে। এইভাবে নদীর দুপারে বন্যার প্রভাবে যে ভূমিরূপ গঠিত হয় তাকেই আমরা প্লাবন সমভূমি বলছি। অত্যন্ত উর্বর এই সমভূমি, এই অঞ্চল অত্যন্ত কৃষিপ্রবণ হয়ে থাকে, উর্বর পলিমৃত্তিকা দিয়ে গঠিত হয়ে থাকে। এই হচ্ছে আমাদের প্লাবন ভূমি। এরপর ভূমিরূপ স্বাভাবিক বাঁধ বা লিভি। স্বাভাবিক বাঁধ বা লিভি হচ্ছে, তোমরা অনেক সময় দেখেছো নিশ্চয়ই কোনো একটা জায়গায় নদীর একটা পাড় দিয়ে যদি তুমি হেঁটে চলো তাহলে দেখবে পাড়ের উচ্চতা তুলনামূলকভাবে উঁচু। সেই পাড়ের এক পাশে নদী, আরেক পাশে যে জমিগুলো বা বাড়িগুলো বা গ্রামগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা নিচুতে অবস্থান করছে। নদীর এই দুটো পাড় যেটা উঁচু হয় সবচেয়ে, এই অংশটাকেই আমরা বলে থাকি স্বাভাবিক বাঁধ বা লিভি, যেটা কিন্তু অ্যাকচুয়ালি প্লাবন ভূমিরই একটা পার্ট, প্লাবন ভূমিরই একটা অংশ, যেটা নদীর দুটো উঁচু পাড়কে উঁচু করে তোলে ক্রমাগত। এবং এই স্বাভাবিক বাঁধ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু বন্যাটা ভয়ঙ্কর আকার নেয়, বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় সেই অঞ্চলের গ্রামাঞ্চলের মানুষেরা, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর চলে আসি খাড়ি। খাড়ি হচ্ছে সাধারণত নদীর মোহনার কাছে আমরা দেখতে পাই যে বিশেষ করে জোয়ারের জল যখন নদীর মধ্যে প্রবেশ করছে তখন নদীর সমুদ্রের দিক থেকে একটা অংশ, সাগরের দিক থেকে একটা অংশ নদীর ভেতর দিকে চলে যাচ্ছে ক্রমাগত, এটাকে আমরা খাড়ি বলে থাকি। তোমরা দেখে থাকবে নিশ্চয়ই, যদি কেউ সম্প্রতি বা কখনো দীঘা গিয়ে থাকো এবং সেখান থেকে যদি মোহনা অঞ্চলে তোমরা বেড়াতে গিয়ে থাকো তাহলে দেখবে যে মোহনায় যাওয়ার যে পথ, সেই পথের পাশে বেশ কিছু ট্রলার রাখা আছে দেখা যায়, এবং সেখানে একটা নদীর মতন অংশ দেখতে পাও যেখানে যার পাড়ে অনেকগুলো ট্রলার রাখা আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা খাড়ি। এটা অ্যাকচুয়ালি একটা খাড়ি। তুমি দেখবে সেই খাড়িটা গিয়ে সমুদ্রের সঙ্গে অ্যাটাচড রয়েছে এবং জোয়ারের সময় সেখান দিয়ে ট্রলার গুলো সব ভেতরে ঢুকে আসছে, এসে সেখানে থাকছে, আবার যখন ভাটা হচ্ছে তখন আবার ট্রলার গুলো বেরিয়ে যাচ্ছে মাছ ধরতে। এইভাবে জোয়ার ভাটার জন্য এই খাড়িগুলোতে জলের পরিমাণ কমে বাড়ে বা হ্রাস পায়, বৃদ্ধি পায়, ঘটনাটা ঘটছে। এই হচ্ছে খাড়ি। আর লাস্ট আমরা বদ্বীপের কথা বলতে পারি। বদ্বীপ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিরূপ আমরা বলতে পারি। নদীর মূলত সঞ্চয় কার্যের ফলে গঠিত হচ্ছে, মোহনা অঞ্চলে গঠিত হচ্ছে। যখন পুরোপুরি নদীর জল গিয়ে মোহনায় পড়ছে তখন বিপুল পরিমাণে পলি সেই সমুদ্রে গিয়ে ফেলছে সে, তার ফলে সেই পলি থিতিয়ে পড়ে সেখানে তৈরি করছে বদ্বীপ অঞ্চল। গ্রিক অক্ষর ডেল্টার মতন কিংবা মাত্রাহীন বয়ের মতন এই ভূমিরূপ তৈরি হয়, তাই তাকে আমরা বদ্বীপ অঞ্চল বলছি। অত্যন্ত উর্বর এবং কৃষি সমৃদ্ধ এই বদ্বীপ অঞ্চলগুলো হয়ে থাকে। তবে বদ্বীপের কিন্তু বেশ কিছু শ্রেণী বিভাগ আছে, আমাদের বইতে দেখতে পাবে, যেমন ক্ষারীয় বদ্বীপ, ধনুক আকৃতি বদ্বীপ, এরকম বিভিন্ন শ্রেণী বিভাগগুলো আছে। তাদের আকৃতি কিরকম তার উপর ভিত্তি করে এই শ্রেণী বিভাগগুলো করা হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 3 মার্কসের প্রশ্নটা আসতেই পারে পরীক্ষায়। আর আরেকটা প্রশ্ন বদ্বীপ থেকে আসে, বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না। বদ্বীপ গঠন করার জন্য কিছু অনুকূল ভৌগোলিক পরিবেশের প্রয়োজনীয়তা রয়েছে, সেগুলো আমরা যেখানে যেখানে দেখতে পাবো সেখানেই আমরা বদ্বীপ গঠনকে দেখতে পাবো। সেইটাও আমাদের এখানে দেখতে হবে কি কি পয়েন্টস গুলো রয়েছে। যেমন নদীর খাড়া ঢাল, নদীর ঢাল যদি খুব খাড়া হয়, সে যদি মোহনার মধ্যে গিয়ে খুব খাড়া ঢালে মেশে, তাহলে কিন্তু সেখানে বদ্বীপ তৈরি হতে পারে না। কারণ খাড়াভাবে যখনই মিশছে তখন কি হচ্ছে, সেখানে পলিটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে, আর এই ছড়িয়ে যাওয়ার জন্য সেখানে তৈরি হতে পারছে না বদ্বীপ। এছাড়াও আরো বেশ কিছু কারণ আছে। জোয়ার ভাটার প্রকোপ যদি বেশি হয় নদীতে, নদীর মোহনা অঞ্চলে জোয়ার ভাটার প্রকোপ যদি বেশি হয়, নদীতে পলির পরিমাণ যদি কম হয়, নদীর গতিপথ যদি ছোট হয়, তাহলে কিন্তু সেখানে আমরা দেখতে পাই বদ্বীপ গঠিত হতে পারে না। তাহলে এই ভূমিরূপ এইগুলো এখান থেকে পড়তে হবে। আর যে টপিকটায় লাস্ট আলোচনা করব, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব। অর্থাৎ পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের যে প্রভাব ঘটছে আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে। আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সুন্দরবন যে অঞ্চল, এই অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বরফের গলন হচ্ছে, তার ফলে সমুদ্রের জলতল বৃদ্ধি পাচ্ছে
এবং এই যে উপকূলবর্তী অঞ্চলগুলো রয়েছে সুন্দরবনের মতন বা বিভিন্ন উপকূলবর্তী অঞ্চল, সেগুলো কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে সাবমার্জ হয়ে যাচ্ছে, জলের তলায় চলে যাচ্ছে। ফলে এইটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব। সুন্দরবন অঞ্চলের প্রচুর মানুষ আগে বিভিন্ন দ্বীপগুলোতে সেখানে বসবাস করতেন, তারা কিন্তু সেখান থেকে চ্যুত হচ্ছেন, তারা চলে আসতে বাধ্য হচ্ছেন অন্য জায়গায়। এইটাও একটা 3 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু ভালো করে দেখে রাখতে হবে। তাহলে সামগ্রিকভাবে নদীর অঞ্চল থেকে আজকে আমরা এই জায়গাগুলো পড়লাম, আমরা বিভিন্ন প্রকার ভূমিরূপ সম্পর্কে জানলাম। প্রত্যেকটা ভূমিরূপ খুব ভালো করে পড়বে। এখানেও আমরা একইভাবে এখানে যে দেখতে পাচ্ছ তোমরা 7টা ভূমিরূপ আমি লিখিয়েছি। এই 7টা ভূমিরূপের মধ্যে 3টে ভূমিরূপই আমাদের লিখতে হবে, তবে সবকটা ভূমিরূপই খুব ভালো করে পড়তে হবে, কারণ যে কোনো একটা ভূমিরূপ কিন্তু তুলে ধরে তোমাদের 2 বা 3 নম্বরের প্রশ্ন করতে পারে। তার ফলে এই জায়গাটা খুব ভালো করে দেখতে হবে। এইভাবে যদি স্টাডি করো ঠিক করে, তাহলে আমাদের নদীর কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবং বারবার করে বলছি, 2025-এর মাধ্যমিকের জন্য এই নদীর কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা, তীব্র সম্ভাবনা রয়েছে। ফলে ভালো করে এটা পড়বে। ছবিগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এর আগের পর্বে বহির্জাত প্রক্রিয়া কি এবং সেই বহির্জাত প্রক্রিয়ার ফলে কোন কোন প্রক্রিয়াগুলোর দ্বারা কি কি ভূমিরূপ তৈরি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আগের পার্টে আমরা দেখেছি যে নদী তার ক্ষয় এবং সঞ্চয় কার্যের মাধ্যমে কি কিভাবে বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি করে। আর এই পর্বে আমরা জানবো যে হিমবাহ, যেটা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বহির্জাত শক্তি, সেই হিমবাহ কিভাবে তার ক্ষয় বহন কাজের মধ্যে দিয়ে বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি করছে। প্রথমেই আমাদের যেটা জানবার বিষয় সেটা হচ্ছে হিমবাহ কি। এই হিমবাহ হচ্ছে বরফের তৈরি একটা নদী। উচ্চ পার্বত্য অঞ্চলে কিংবা উচ্চ অক্ষাংশে আমরা দেখতে পাচ্ছি যে সারা বছর যেখানে প্রায় বরফের নিচে ঢেকে থাকছে, উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকছে, সেখানে ক্রমাগত তুষারপাতের ফলে আমরা দেখতে পাচ্ছি যে বরফের শক্ত জমাটবদ্ধ চাই উৎপন্ন হচ্ছে। আর সেটাই পার্বত্য ঢাল কিংবা যে কোনো ঢালের অভিকর্ষের টানে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। যদিও এর গতিবেগ অত্যন্ত ধীর গতি সম্পন্ন হয়, কয়েক সেন্টিমিটার হতে পারে, প্রতিদিন কয়েক সেন্টিমিটার করে হয়তো এর গতিবেগ হতে পারে। তো এই রকম ধরনের হিমবাহ যখন উপর থেকে বরফের স্তূপ নিচের দিকে নেমে আসছে, তখন সেটাই আমাদের কাছে হিমবাহ রূপে পরিচিত হচ্ছে। আমরা জানবো, এখানে দেখতে পাচ্ছ তোমরা বোর্ডের মধ্যে আমি বিষয়গুলো উল্লেখ করেছি। যেখানে আমরা হিমবাহ কি, প্রথমে আমাদের সেই বিষয়টা ভালোভাবে জানতে হবে। আমি বললাম যে হিমবাহ হচ্ছে মূলত বরফের একটা নদী। একটা বরফের নদী কিভাবে সৃষ্টি হতে পারে, তার গঠন প্রক্রিয়া অর্থাৎ হিমবাহের গঠন প্রক্রিয়া জানতে গেলে আমাদের দুটো শব্দের সঙ্গে পরিচিত হতে হবে। একটা হচ্ছে নেভে, একটা ফার্ন। উচ্চ পার্বত্য অঞ্চলে কিংবা উচ্চ অক্ষাংশে যখন পেজা তুলোর মতন বরফ তুষারপাত হচ্ছে, সেই তুষারগুলো হালকা পেজা তুলোর মতন এসে যখন পড়ছে, তখন সেগুলোকে আমরা নামকরণ করছি নেভে। এই নেভে যখন নেভের উপর আরেকটা নেভে, মানে এরকম ভাবে তুষারের উপর তুষার পড়তে পড়তে যখন শক্ত হয়ে জমাটবদ্ধ হচ্ছে কিছুটা, তখন সেটার নামকরণ করছি ফার্ন। এবং এই ফার্ন যখন আরো বেশি দৃঢ় জমাটবদ্ধ হচ্ছে, তখন সেটার নামকরণ হয়ে যাচ্ছে হিমবাহ। এইভাবে একটা হিমবাহ তৈরি হয় মূলত। তাহলে নেভে, ফার্ন এই স্টেজগুলোর মধ্যে দিয়ে এসে একটা হিমবাহকে আমরা তৈরি হতে দেখতে পাই। এবার এই হিমবাহটা যখন অনেকটা বৃহৎ আকার হয়ে যাচ্ছে, তখন সে আর কিন্তু উচ্চ পার্বত্য অঞ্চলে স্থির হয়ে থাকতে পারছে না। তখন সে কি করছে, অভিকর্ষের টানে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকছে, মুভ করতে থাকছে। এটাকেই আমরা বলে থাকছি হচ্ছে হিমবাহ। তবে এই হিমবাহের গতি আমি আগেই বললাম অত্যন্ত ধীর গতি সম্পন্ন হয়ে থাকে হিমবাহ। হিমবাহের গতি সম্পর্কে যদি আমাদের একটু বলা হয়, তাহলে আমরা বলতে পারি যে প্রায় কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত তার গতিবেগ হতে পারে। পৃথিবীর সবচেয়ে দ্রুততম হিমবাহটির নাম হচ্ছে জ্যাকবসন। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি বলবো শর্ট প্রশ্ন হিসাবে দিতে পারে। এবং যার গতিবেগ হচ্ছে 46 মিটার প্রতিদিন, 46 মিটার প্রতিদিন করে সেটা ধীর গতিতে নেমে আসছে নিচের দিকে। এবার তোমাদের মনে অনেক সময় একটা প্রশ্ন জাগতে পারে, এই হিমবাহটা যে নামছে, তা ক্রমাগত যদি নামতে থাকে তাহলে তো সেটা শেষ হয়ে যাবে। কিন্তু না, একদিক থেকে যেমন হিমবাহ নিচের দিকে নামছে এবং একটা হিমরেখা যাকে আমরা বলি, সেই হিমরেখার পরবর্তী পর্যায়ে এসে সেটা গলে জলে পরিণত হচ্ছে, তরল হয়ে যাচ্ছে, নদীর সৃষ্টি করছে, ঠিক সেরকম ভাবেই কিন্তু আবার পুনরায় উচ্চ পার্বত্য অঞ্চলে ওই হিমবাহটা তৈরি হতে থাকছে ক্রমাগত। ফলে এটাকে বলা যেতে পারে একটা নন এন্ডিং প্রসেস, মানে চলতেই থাকছে হিমবাহের এই তৈরির ব্যাপারটা। তাহলে পৃথিবীর কি হিমবাহগুলো একই রকম সারা জীবন থেকে যাবে বা বছরের পর বছর থেকে যাবে?
না, এটাও কিন্তু বলা যাচ্ছে না। তার কারণ বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আমরা দেখছি হিমবাহের গলনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, এবং সেই বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিমবাহগুলো আকৃতিতে ছোট হয়ে যাচ্ছে, সেগুলো আর দীর্ঘ আকৃতির থাকছে না। তো এই হিমবাহ তার মূলত কাজটা বুঝতেই পারছো, পার্বত্য অঞ্চলে মূলত তার কাজ। তার কারণ উচ্চ পার্বত্য অঞ্চলে এবং উচ্চ অক্ষাংশের যে জায়গাগুলোতে রয়েছে সেখানে কিছুটা সমভূমি অঞ্চলে হিমবাহের কাজ আমরা দেখতে পাই, কিন্তু ম্যাক্সিমাম হিমবাহ আমরা কিন্তু লক্ষ্য করি উচ্চ পার্বত্য অঞ্চলে। এই উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহগুলো তার যে ভূমিরূপগুলো সৃষ্টি করছে সেগুলো কিন্তু মূলত উচ্চ পার্বত্য অঞ্চলেই তৈরি হয়। এবার আমরা চলে আসবো হিমবাহের শ্রেণী বিভাগের ক্ষেত্রে। এটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের আসতে পারে 3 নম্বর মানে বিশেষ করে এই প্রশ্নটা আমরা বলবো যে হিমবাহের শ্রেণী বিভাগ কি কি হিমবাহ আমাদের রয়েছে। তার মধ্যে আমরা 3 প্রকার হিমবাহ সম্পর্কে এখানে জানতে পাচ্ছি: মহাদেশীয় হিমবাহ, পাদদেশীয় হিমবাহ এবং উপত্যকা হিমবাহ। এই 3 প্রকার হিমবাহ আসলে কি, কেন এদের এরকম ধরনের নামকরণ করা হয়েছে সে সম্পর্কে বলতে গেলে বলতে হয় প্রথমে আসছি আমরা মহাদেশীয় হিমবাহ সম্পর্কে। নামকরণ থেকেই বুঝতে পারছো, যখন একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মহাদেশ জুড়ে হিমবাহ থাকে তখন তাকে আমরা মহাদেশীয় হিমবাহ বলে থাকি। এই হিমবাহ কিন্তু মনে রাখতে হবে যে সমগ্র পৃথিবীর একটা বিশাল বড় সুপেয় জলের আধার। পৃথিবীতে যে বিপুল পরিমাণে সুপেয় জল বা মিষ্টি জল রয়েছে তার একটা ম্যাক্সিমামটাই কিন্তু আমরা প্রায় 90% বেশি আমরা দেখতে পাচ্ছি হিমবাহ রূপে অবস্থান করছে। এই হিমবাহ মহাদেশীয় অঞ্চলে মানে উচ্চ অক্ষাংশের যে অঞ্চলগুলো, মানে আমরা বলতে পারি হয়তো আন্টার্কটিকার কথা উল্লেখ করতে পারি এক্ষেত্রে, এই অঞ্চলে যে হিমবাহগুলো জমে আছে সেই হিমবাহ কিন্তু পর্বতের উচ্চ শিখর থেকে শুরু করে একদম পর্বতের পাদদেশ হয়ে সমুদ্র পর্যন্ত চলে আসছে। মানে পার্বত্য, মালভূমি, সমভূমি সমস্ত পেরিয়ে সমুদ্র অবধি চলে আসছে হিমবাহ, কারণ সেখানে সারা বছরই উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকছে। গ্রীষ্মকালে খুব সামান্যভাবে উষ্ণতা গলে যাচ্ছে, কমে যাচ্ছে, কিন্তু উষ্ণতা বাড়ছে, কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু আমরা দেখছি উষ্ণতা খুব কম থাকে সেখানে হিমাঙ্কের নিচে। সেই জন্য সমগ্র মহাদেশ জুড়ে এই প্রকার হিমবাহ অবস্থান করে, এবং এই প্রকার হিমবাহকেই আমরা বলে থাকছি হচ্ছে মহাদেশীয় হিমবাহ। এই হিমবাহগুলোর মধ্যে সব থেকে বৃহত্তম হিমবাহ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আন্টার্কটিকাল ল্যাম্বার্ট। এটা হচ্ছে সব থেকে বৃহত্তম হিমবাহ। এটা কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে, বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহের ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে নুনাটাক্স। এই নুনাটাক্স কি? দেখো, একটা পার্বত্য অঞ্চলে যখন চারিদিকে বরফ জমে থাকে, যদি দেখা যায় তার যে শৃঙ্গ অঞ্চলটা রয়েছে, চূড়ার জায়গাটা, সেখানে কম পরিমাণে বরফ রয়েছে বা বরফহীন অবস্থা রয়েছে, তুষারহীন একটা অবস্থা যদি মহাদেশীয় হিমবাহের যে সমস্ত শৃঙ্গগুলোর মধ্যে রয়েছে পার্বত্য অঞ্চলে সেই শৃঙ্গগুলোতে দেখতে পাওয়া যায়, তখন সেটাকে আমরা বলি নুনাটাক্স। আন্টার্কটিকাতে এরকম বেশ কয়েকটা নুনাটাক্স লক্ষ্য করা যেতে পারে। এরপরে আমরা চলে আসি পাদদেশীয় হিমবাহ সম্পর্কে। পাদদেশীয় হিমবাহ মোটামুটি আমরা মধ্য অক্ষাংশের দেশগুলোতে দেখতে পাবো বা শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশগুলোতে দেখতে পাবো, কারণ সেখানে কি হচ্ছে যে উচ্চ পার্বত্য অঞ্চল থেকে যে হিমবাহগুলো নেমে আসছে সেগুলো হিমবাহটা গলছে এসে বা হিমরেখা সৃষ্টি হচ্ছে পর্বতের পাদদেশে, অর্থাৎ পর্বতের পাদদেশে এসে তবে হিমবাহটা গলছে, পর্বতের পাদদেশ পর্যন্ত হিমবাহটা প্রসারিত বা বিস্তৃত থাকছে বলে এই ধরনের হিমবাহকে আমরা বলে থাকি হচ্ছে পাদদেশীয় হিমবাহ। এই হিমবাহগুলোর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ম্যালাস্পিনার কথা, যেটা একটি দীর্ঘতম হিমবাহ। এরপর চলে আসবো আমরা উপত্যকা হিমবাহের ক্ষেত্রে। এই প্রকার হিমবাহ আমরা প্রায় সমগ্র পৃথিবীতেই উচ্চ পার্বত্য অঞ্চলে দেখতে পাই। ভারতবর্ষের যে সমস্ত হিমবাহগুলো কথা তোমরা জানো, যেমন ভারতবর্ষের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন, তোমরা জানো লাদাখ অঞ্চলে রয়েছে এই সিয়াচেন হিমবাহ। এছাড়া গঙ্গোত্রী হিমবাহের কথা, যমুনোত্রী হিমবাহের কথা তোমরা জানো, যে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে, যমুনোত্রী থেকে যমুনা নদীর উৎপত্তি হয়েছে। এছাড়াও আরো বিভিন্ন হিমবাহের অবস্থান করছে হিমালয় পার্বত্য অঞ্চল, কারাকোরাম, জাসকার, এই সমস্ত পার্বত্য উচ্চ পার্বত্য অঞ্চলগুলোতে। এই প্রত্যেকটা হিমবাহই কিন্তু উপত্যকা হিমবাহের উদাহরণ। আর এই উপত্যকা হিমবাহের মধ্যে সব থেকে দীর্ঘতম হিমবাহ যদি আমরা বলি কিছু, তাহলে সেটা হচ্ছে হুবার্ড। এই উপত্যকা হিমবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিমবাহ, এবং বেশিরভাগ ক্ষেত্রে কেন এর নাম উপত্যকা হয়েছে তার কারণ উচ্চ পার্বত্য অঞ্চল থেকে এটা পর্বতের পাদদেশ পর্যন্ত না এসে পার্বত্য উপত্যকাতেই এটা দ্রবীভূত হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। তাই জন্য এই প্রকার হিমবাহকে আমরা উপত্যকা হিমবাহ বলে থাকছি। তাহলে হিমবাহের এই শ্রেণী বিভাগ আমাদের 3 নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে এই জায়গাটা করতে হবে আমাদেরকে। এরপর চলে আসবো আমরা
হিমবাহ সংক্রান্ত কতগুলো তথ্য নিয়ে আমরা চলে আসবো, যে তথ্যগুলোর মধ্যে আমরা বলতে পারছি হিমরেখা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা বলতে পারি। হিমরেখা, এই হিমরেখা কি, হিমরেখা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। এর উচ্চ পার্বত্য অঞ্চলে, বিশেষ করে উপত্যকা হিমবাহের ক্ষেত্রে আমরা এটা খুব প্রত্যক্ষভাবে দেখতে পাই, যে উচ্চ পার্বত্য অঞ্চল থেকে হিমবাহটা আসার পর একটা নির্দিষ্ট জায়গা, একটা নির্দিষ্ট কাল্পনিক রেখা, যে রেখার পর হিমবাহটা গলে গিয়ে কোনো একটা নদীতে পরিণত হয়ে গেল। তুমি ধরো এই যে তিস্তা নদী, সেই তিস্তা নদীর পার ধরে তুমি ক্রমাগত পর্বতের উপরের দিকে উঠছো, এইভাবে পর্বতের উপরে উঠতে উঠতে একটা সময় গিয়ে দেখবে তিস্তা নদীটা পুরো বরফাবৃত হয়ে গেল। কারণ যত উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যত উপরে তুমি উঠছো, ততই উষ্ণতা হ্রাস পাচ্ছে। আমরা জানি প্রতি 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা হ্রাস পায়, তার ফলে সেই হিমবাহ কিন্তু বরফে পরিণত হয়ে যাচ্ছে। এবং এই যে কাল্পনিক রেখা, যে রেখার উপরে আমরা দেখছি জল জমে বরফে পরিণত হচ্ছে এবং নিচে বরফ গলে জলে পরিণত হচ্ছে, সেই রেখাটি আমরা বলে থাকছি হিমরেখা। এই হিমরেখা বুঝতেই পারছো সব জায়গায় সমানভাবে থাকবে না, অক্ষাংশের তারতম্যের জন্য, ঋতু পরিবর্তনের জন্য এই হিমরেখার অবস্থান কিন্তু পরিবর্তিত হয়। ঋতু পরিবর্তনের ক্ষেত্রে কেন বলছি, ধরো শীতকাল, সেই শীতকালে তুমি কোনো নদীর উৎসের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছ, যে নদীটা একটা হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে, তাহলে কিন্তু পর্বতের পাদদেশ থেকে খুব একটা বেশি উপরে তোমায় উঠতে হবে না, তুমি দেখতে পাবে বরফটা, মানে নদীটা পুরো জমে বরফে পরিণত হয়ে আছে, মানে হিমবাহটাকে তুমি দেখতে পাবে। কিন্তু যদি এটা গ্রীষ্মকালে যাও, তাহলে কিন্তু তোমাকে পর্বতের অনেকটা উপর পর্যন্ত উঠতে হবে। তাহলে এই জন্যই আমরা বলছি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হিমবাহের কিন্তু হিমরেখার অবস্থানের পরিবর্তন হয়ে যায়। এই হিমরেখা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় আসে, কাকে বলে এবং কোন কোন বিষয়ের উপর হিমরেখা নির্ভর করে, এগুলো কিন্তু খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। নেক্সট টপিকে চলে আসি, হিমশৈল। টাইটানিক নামে জাহাজটার কথা নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে। এই টাইটানিক জাহাজটা কিভাবে ডুবে গিয়েছিল? টাইটানিক জাহাজটা ডুবে যাওয়ার প্রধান কারণ হচ্ছে একটি হিমশৈলের গায়ে ধাক্কা লাগা। এই হিমশৈল কি? হিমশৈল আসলে হচ্ছে মহাদেশীয় হিমবাহের টুকরো টুকরো অংশ। মহাদেশীয় হিমবাহগুলো আমরা আগেই বললাম যে যেগুলো পর্বতের উপর থেকে শুরু করে একদম সমুদ্র পর্যন্ত চলে আসছে, সমুদ্রের উপকূল পর্যন্ত চলে আসছে, তখন সমুদ্রের তরঙ্গের ধাক্কায় এই হিমবাহগুলো ভেঙে যায় এবং ভেঙে বিশাল বড় বড় বরফের টুকরো সেগুলো জলের মধ্যে ভাসতে থাকে। এবং সমুদ্র স্রোতের দ্বারা, বিশেষ করে শীতল স্রোত যেগুলো রয়েছে সমুদ্রের মধ্যে, সেই শীতল স্রোতগুলো যেহেতু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়, সেই শীতল স্রোতগুলোর দ্বারাই কিন্তু এই হিমশৈলগুলো বা হিমবাহের অংশগুলো, টুকরোগুলো, বরফের টুকরোগুলো বৃহৎ আকৃতি, সেগুলো ভাসতে ভাসতে সমুদ্রের জলে চলে আসছে। এগুলোকেই আমরা হিমশৈল বলে থাকছি। এবং এদের মধ্যে 9/11 ভাগ জলের নিচে থাকছে আর 2/11 ভাগ জলের উপরে থাকছে। তার ফলে একটা হিমশৈলর অংশটাকে, সমুদ্রের জলতলের উপরে যতটুকু থাকে তা দেখে বোঝার উপায় যায় না যে অ্যাকচুয়ালি হিমশৈলটা কি বৃহৎ আকৃতি হতে পারে। এই জন্যই কিন্তু জাহাজগুলো ঠিক মতন ভাবে বুঝতে পারে না এবং তারা এইরকম হিমশৈলের গায়ে ধাক্কা লেগে দুর্ঘটনাগ্রস্ত কবলে পড়ে। তাহলে এই হিমশৈল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভালো করে মুখস্থ রাখতে হবে। আর এই হিমশৈল সম্পর্কে আরেকটু ডিটেইলসে যদি জানতে হয়, তাহলে বলতে হয় যে হিমশৈলগুলো যখন উষ্ণ স্রোতের সংস্পর্শে আসে তখন সেগুলো দ্রবীভূত হয়ে যায়, গলে যাচ্ছে, এবং তার মধ্যে যে সমস্ত নুড়ি কাপড় বালিগুলো আছে সেগুলো জলের তলায় থিতিয়ে পড়ে মগ্ন চড়ার সৃষ্টি করে। এই মগ্ন চড়াগুলি সামুদ্রিক মৎস্য চাষের খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে, তাই এগুলো অন্যতম গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি। এবার চলে আসি বার্গস্ট্রুন্ড এবং ক্রেভাস র্যানক্লিফট, এই তিনটে জিনিস সম্পর্কে। একটা জিনিস প্রায়শই তোমরা ভুল করে থাকো, অনেক ছাত্রছাত্রীরা ভুল করে, সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ দিলে আমরা এই ভূমিরূপ এগুলো লিখে দিই, কিন্তু এগুলো কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কোনো ভূমিরূপ নয়। বার্গস্ট্রুন্ড কি? বার্গস্ট্রুন্ড হচ্ছে কিছুই নয়, সেটা হচ্ছে যে একটা পার্বত্য অঞ্চলে যখন পর্বতের গা থেকে হিমবাহটা নিচের দিকে ক্রমাগত নামছে, তখন অনেক সময় দেখতে পাওয়া যায় যে পর্বত গাত্রের উপর আগে থেকে জমে থাকা বরফ এবং হিমবাহ, এই দুয়ের মাঝখানে একটা উল্লম্ব গ্যাপ তৈরি হচ্ছে, উল্লম্ব একটা ফাঁক তৈরি হচ্ছে, তখন তাকে আমরা বলে থাকি বার্গস্ট্রুন্ড। আবার কখনো দেখতে পাই যে এই যে পর্বতের গা জুড়ে হিমবাহটা নিচের দিকে নেমে গেল, হিমবাহটা দেখো পর্বতের যে গাত্রদেশ সেটা তো একদম স্মুথ নয়, সেটা তো এবড়োখেবড়ো। সেই এবড়োখেবড়ো গাত্রদেশের উপর দিয়ে হিমবাহটা যেমন নিচের দিকে ক্রমাগত নামছে, নামতে নামতে সেটা তার আড়াআড়ি ভাবে কতগুলো ফাটল সৃষ্টি হয়, তার মধ্যে ঢালের পরিবর্তন জড়িত কারণে, পর্বতের ঢালের, পার্বত্য ঢালের পরিবর্তনের কারণের জন্য সেখানে কতগুলো আড়াআড়ি ফাটলের সৃষ্টি হচ্ছে।
এই ফাটলগুলোকে আমরা বলে থাকছি হচ্ছে ক্রেভাস। আর র্যান্ডক্লিফ কাকে বলা হচ্ছে? যে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় পার্বত্য অঞ্চলে একটা হিমবাহ যখন নিচের দিকে নামছে তখন পর্বত গাত্র এবং হিমবাহের মাঝখানে যদি কোনো গ্যাপ তৈরি হয় তখন তাকে আমরা বলে থাকবো হচ্ছে র্যান্ডক্লিফ। এই র্যান্ডক্লিফ আর বাথরুম কিন্তু অনেকটা সেম, তোমরা একটু দেখে নিয়ে পড়বে জিনিসটা যেন দুটোর মধ্যে পার্থক্যটা ভালো করে বুঝতে পারো। এবং এগুলোর ছবি খুব গুরুত্বপূর্ণ, বইতে এগুলো ছবি পেয়ে যাবে, এই ছবিগুলো কিন্তু ভালো করে তৈরি রাখতে হবে। এবার আমরা চলে আসবো আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কাজ প্রসঙ্গ। হিমবাহের ক্ষয়কাজ প্রসঙ্গে বলতে গেলে আমাদের বলতে হয় যে হিমবাহের ক্ষয় মূলত দুটো প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হচ্ছে, একটা উৎপাটন প্রক্রিয়া, একটা অবঘর্ষণ প্রক্রিয়া। এই উৎপাটন প্রক্রিয়াটা কি? উৎপাটন প্রক্রিয়া হচ্ছে একটা হিমবাহ যখন পর্বতের উপর থেকে নিচের দিকে ক্রমাগত নামছে তখন সে পর্বত গাত্রের সঙ্গে ঘর্ষণ করতে করতে নামছে। মানে তোমাদেরকে যদি আমি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাই, তাহলে এই ধরো পর্বত গাত্র আর এই হচ্ছে হিমবাহ, এইরকম ভাবে ঘষতে ঘষতে এটা নামছে আস্তে ক্রমাগত। তো এর ফলে এই পর্বত গাত্রটা তো মসৃণ নয়, এটা তো এবড়োখেবড়ো। তাই হিমবাহটা যখন নামছে তখন কিন্তু এই এর মধ্যে এবড়োখেবড়ো যে পাথরগুলো আছে সেগুলোকে ধাক্কা মেরে মেরে কিছুটা ভেঙে নিয়ে চলে আসছে। এইভাবে ক্রমাগত ধাক্কা মারতে মারতে ফাটল তৈরি হয়, সেই ফাটল বরাবর দেখলাম আমরা পাথরগুলো উঠে চলে আসে এবং পাথরের পর্বত গাত্র থেকে পাথরের এই উঠে চলে আসার প্রক্রিয়াটাকেই আমরা বলে থাকবো উৎপাটন প্রক্রিয়া। উৎপাটন মানে কি? একটা গাছকে তুমি শিকড় সহ তুলে দিলে, তার মানে সেটা হচ্ছে উৎপাটন করা হলো। তো সেরকমই পর্বত গাত্র থেকে যদি আমরা দেখতে পাই যে হিমবাহটা পাথরের টুকরোগুলোকে তুলে নিচ্ছে খুলে খুলে, তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের কাছে উৎপাটন প্রক্রিয়া। আর অবঘর্ষ প্রক্রিয়াটা কোনটা? এটা অনেকটা শিরিষ কাগজের মতো, তোমরা দেখেছো নিশ্চয়ই, বিভিন্ন সময় বাড়িতে ব্যবহার করা হয়, জানলা দরজা এগুলো বা কিছু জিনিস ঘষার জন্য আমরা শিরিষ কাগজ ব্যবহার করে থাকি। এই শিরিষ কাগজের একদিকটা দেখবে কেমন বালি 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 মতন থাকে, আর একদিকটা মসৃণ থাকে। এই বালি বালি অংশটা দিয়ে যখন কোনো একটা এবড়োখেবড়ো বা অমসৃণ জায়গাকে ঘষা হয় তখন সেই জায়গাটা পুরো মসৃণে পরিণত হচ্ছে। কেন? কারণ ওই যে বালি বালি অংশগুলো থাকছে সেগুলো জায়গাটাকে মসৃণ করে দিচ্ছে ঘর্ষণের দ্বারা। ঠিক একটা হিমবাহ যখন উৎপাটন প্রক্রিয়ায় এই পাথরগুলোকে তুলে নিয়ে আসলো তখন তার মধ্যে সেই পাথরগুলো হিমবাহের পেছনের দিকটায়, হিমবাহের পৃষ্ঠদেশে সেই পাথরগুলো আটকে গেল। এবার ওই পৃষ্ঠদেশ যখন ক্রমাগত আরো নিচের দিকে নেমে আসছে তখন হিমবাহের এই পর্বত গাত্রের মধ্যে সেই পাথরগুলোর সঙ্গে ঘর্ষণের প্রভাবে ওই জায়গাটা মসৃণ হয়ে যাচ্ছে। তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকছি অবঘর্ষ প্রক্রিয়া। তাহলে মনে রাখতে হবে আমাদেরকে যে উৎপাটন প্রক্রিয়ায় হিমবাহের ক্ষয়ের যে উৎপাটন প্রক্রিয়া তার দ্বারা পর্বত গাত্র অমসৃণ হয়, কিন্তু হিমবাহের ক্ষয় কার্যের যে অবঘর্ষ প্রক্রিয়া তার দ্বারা পর্বত গাত্র মসৃণ হয়। এই দুটো বিষয় কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নাও। হিমবাহের ক্ষয়ের প্রক্রিয়াগুলো আমাদের পরীক্ষায় আসে, বিশেষ করে 2 মার্কসে এই উৎপাটন বা অবঘর্ষ এরকম ভাবে কাকে বলে দিতে পারে। যদিও আমরা এখানে একটা প্রসঙ্গক্রমে বলে রাখি যে অবঘর্ষ প্রক্রিয়া কিন্তু খুব কমন প্রক্রিয়া। আমরা নদী, বায়ু, হিমবাহ তিনটে বহির্জাত প্রক্রিয়ার ক্ষেত্রেই অবঘর্ষ প্রক্রিয়া লিখবো। তাই স্টুডেন্টদের অনেক সময় একটা প্রশ্ন থাকে যে অবঘর্ষ প্রক্রিয়া যেটা আপনি বলছেন সেটা যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কি উত্তর লিখবো, কোনটা লিখবো? তো সেক্ষেত্রে আমি বলবো যে অবঘর্ষ প্রক্রিয়া কাকে বলে এরকম যদি প্রশ্ন করে স্পেসিফিক্যালি হিমবাহ, বায়ু বা নদীর কথা উল্লেখ না করা থাকে তাহলে কিন্তু আমাদের তিনটের কথাই উল্লেখ করতে হবে। মানে আমাদের লিখতে হবে মূলত যে বহির্জাত শক্তিগুলোর দ্বারা, নদী, বায়ু, হিমবাহের দ্বারা যে ক্ষয়ের প্রক্রিয়া হচ্ছে যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মসৃণ হয়ে যাচ্ছে তাকে আমরা বলে থাকছি অবঘর্ষ প্রক্রিয়া। এবার চলে আসবো কি কি ভূমিরূপ আমরা দেখতে পাচ্ছি। মানে এই যে বিভিন্ন প্রক্রিয়াগুলো দেখছি সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে অর্থাৎ উৎপাটন অবঘর্ষের মধ্যে দিয়ে কি কি ভূমিরূপ তৈরি করছে, এই কড়ি, কড়িহ্রদ, পিরামিড চূড়া, এরিট, এইগুলো সম্পর্কে আমরা ডিটেইলসে জানবো। তো প্রথমে আমরা চলে আসি এখানে যেটা সম্পর্কে, সেটা হচ্ছে কড়ি বা শার্ক। এই কড়ি বা শার্ক কি? আমরা ছবি এঁকেছি, দেখতে পাচ্ছ পাশেই একটা ছবি আছে, যে ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা পার্বত্য অঞ্চলের ছবি এঁকেছি, একটা পর্বত চূড়া যেখান দিয়ে একটা পর্বতের মধ্যে থেকে কিন্তু বিভিন্ন দিক থেকে হিমবাহ নামতে পারে। এই একটা পর্বত চূড়া যা এখান দিয়ে হিমবাহ নামতে পারে, এখান দিয়ে নামতে পারে, এখান দিয়ে নামতে পারে, এখান দিয়ে নামতে পারে, চারদিক থেকে নামতে পারে। তো একটা পর্বতের যদি একাধিক দিক থেকে হিমবাহ এভাবে নেমে আসে তখন হিমবাহ যেখানটা দিয়ে নেমে আসছে সেই জায়গাটাকে আমরা বলে থাকি কড়ি। অ্যাম্পি থিয়েটারের মতন দেখতে হয়, হাতলযুক্ত চেয়ারের মতন দেখতে হয়, তাকে আমরা বলে থাকছি কড়ি বা শার্ক।
বিভিন্ন দেশে এটার বিভিন্ন নাম, কোন দেশে কি নাম সেটা কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবে। আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা যেখানটা আমি কড়ি লিখেছি দেখতে পাচ্ছ তোমরা, সেইখান দিয়ে মূলত হিমবাহটা নিচের দিকে নেমে আসে, মানে এই পথে হিমবাহটা নিচের দিকে নামে, এটাকে বলা হচ্ছে কড়ি। যে পথ ধরে হিমবাহ নিচের দিকে নামছে তাকে আমরা বলছি কড়ি। এটার আকৃতি যদি আমরা সাইড থেকে দেখি তাহলে অনেকটা আকৃতিটা আমরা এরকম একটা খাড়ার হাল পাবো, তারপরে এরকম একটা অবনমিত অংশ পাবো, তারপরে এইরকম ধরনের একটা জায়গা। অর্থাৎ এইটা যদি পর্বতের ঢাল হয় তাহলে একটা হিমবাহ ঠিক এইরকম ভাবে, বেসিক্যালি এরকম না হলেও মোটামুটি এইরকম ভাবে একটু নেমে আসছে। তাহলে এই যে কড়ি অংশটা, এই পার্টটাকে আমরা পুরো কড়ি বলছি। এই কড়ি অংশের খেয়াল করলে দেখতে পাবে তিনটি অংশ আমরা লক্ষ্য করছি। একটা অংশ হচ্ছে এর পৃষ্ঠদেশ থাকছে, যেটা খুব একদম খাড়া ঢাল যুক্ত হচ্ছে। একটা অংশ থাকছে এর অবনমিত অংশ থাকছে, আরেকটা অংশ থাকছে এর উঁচু চৌকাটের মতন অংশ থাকছে। এই তিনটে পার্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে। একটা কড়ির এই তিনটে পার্টে আমরা বিষয়টাকে ভাগ করে বুঝতে পারি। সেকেন্ড টপিকে আসছি আমরা, কড়ির হ্রদ। এই যে কড়িটা এখান থেকে নেমে এসেছে নিচের দিকে ক্রমাগত, সেই কড়িটা একটা সময় যদি হিমবাহটা গলে যায়, গলে গিয়ে হিমবাহটা অনেকটা উঁচুতে অবস্থান করছে, ধরে নাও একটা সময় হিমবাহটা নিচে অব্দি আসতো, কিন্তু বর্তমানে সেটা এত অব্দি অবস্থান করছে, তাহলে এই যে অবনমিত জায়গাটা, সেই অবনমিত জায়গাটার মধ্যে হিমবাহ গলা জল জমে এবং বৃষ্টির জল জমে এই জায়গাটা একটা হ্রদ তৈরি করবে। এই হ্রদটাকে আমরা বলে থাকবো কড়ি হ্রদ। এইভাবে কড়ির মধ্যে সৃষ্ট হ্রদগুলোকে আমরা বলে থাকি কড়ি হ্রদ। এরপরে আসছি আমরা এরিটি। এরিটি বা এরেট বলা হয়ে থাকে একে। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা আমি বলবো যে আগের পার্টে আমি যে পাঁচটা বিষয়ের কথা উল্লেখ করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে থাকবে, বা আগের পার্টটা দেখলে তোমরা একবার বুঝে যাবে ব্যাপারটা। সেটা হচ্ছে যে প্রত্যেকটা নদীর যে প্রত্যেকটা ভূমিরূপের কথা আমি বলেছিলাম, হিমবাহের ক্ষেত্রেও সেই একই কথা বলবো। প্রতিটা ভূমিরূপের ক্ষেত্রে সংজ্ঞা, বৈশিষ্ট্য, সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, এই পাঁচটা পয়েন্ট কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যেটাকে আমি বলেছিলাম তোমাদের পাঁচ ফোড়ন। সেই পাঁচ ফোড়ন কিন্তু প্রত্যেকটা উপাদানের ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে, প্রত্যেকটা ভূমিরূপের ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে। যাই হোক, আমি এরিটি সম্পর্কে বলছিলাম। এরিটি হচ্ছে এই যে দুটো কড়ি, সেই দুটো কড়ির মধ্যবর্তী স্থানে যে উঁচু খাড়া পাঁচিলের মতন অংশটা থাকছে তাকে আমরা বলে থাকছি এরিটি বা এরেট। এরপরে চলে আসছে পিরামিড চূড়া। ছবির মধ্যে দেখতেই পাচ্ছ যে একটা কড়ি, একটা পর্বতের বিভিন্ন দিক থেকে কড়িগুলো নিচের দিকে নেমে এসেছে, আর যে উপরের যে অংশটা তাকেই আমরা বলে থাকছি পিরামিড চূড়া। এইভাবে পিরামিড চূড়া তৈরি হচ্ছে। এরপর চলে আসছি আমি ইউ আকৃতির হিমবাহ উপত্যকা প্রসঙ্গ। ইউ আকৃতির হিমবাহ উপত্যকা কোনটাকে আমরা বলবো? এই যে আমরা পড়েছি যে নদীর ক্ষেত্রে যে উপত্যকা তৈরি হচ্ছে সেটা ভি আকৃতির হচ্ছে, কিংবা আই আকৃতির হচ্ছে। শুষ্ক অঞ্চলে ক্যানিয়ন যাকে আমরা বলছি, আই আকৃতির ভূমিরূপ তৈরি হতে, উপত্যকা তৈরি হতে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু হিমবাহের ক্ষেত্রে দেখতে পাবো যেটা, সেটা হচ্ছে ইউ আকৃতির উপত্যকা। কারণ হিমবাহ নদীর ক্ষেত্রে ব্যাপারটা হতো কি, যে নদীর পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নিম্নক্ষয়ের পরিমাণটা বেশি, পার্শ্বক্ষয়ের পরিমাণটা কম। কিন্তু হিমবাহের নিম্নক্ষয় পার্শ্বক্ষয় দুটোই সমান, আর এই সমান হওয়ার জন্য সেখানে আমরা ইউ আকৃতির এই উপত্যকা লক্ষ্য করতে পারি। তাহলে সেটা আমাদের এখানে মাথায় রাখতে হবে যে ইউ আকৃতির উপত্যকা, যাকে আমরা হিমদ্রোণী বলে থাকি, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া রয়েছে হিমশিরি। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ। আমি বলবো যে আমরা যেরকম ভাবে র্যাপিডস দেখেছি, জলপ্রপাত দেখেছি, র্যাপিডস গুলোর কথা, কাসকেডের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে কোনো একটা জায়গা থেকে জল যদি ধাপে ধাপে নেমে আসতে থাকে ক্রমাগত, তখন সেটাকে আমরা বলে থাকি কাসকেড। জলপ্রপাতের মতনই একটা জিনিস, সেটা একটা সমতুল্য ভূমিরূপ। সেরকম ভাবে হিমবাহের ক্ষেত্রে একটা হিমবাহ যদি এরকম পার্বত্য অঞ্চল থেকে ধাপে ধাপে নেমে আসতে থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি হিমশিরি। আর এই হিমশিরির মধ্যে একটা জিনিস মনে রাখবে, যে হিমশিরির মধ্যে জল জমে, হিমশিরির মধ্যে একটা অবনমিত অংশ তৈরি হয়। সেই অবনমিত অংশের মধ্যে যখন জল জমে, সেই জলটা জমে পরবর্তীকালে যদি হ্রদ তৈরি হয়, তাহলে সেই হ্রদের নাম হচ্ছে প্যাটার্ন স্টার হ্রদ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষায় আসে, যে হিমশিরির মধ্যে সৃষ্ট হ্রদকে কি বলা হয়? উত্তরে বলবো প্যাটার্ন স্টার হ্রদ। তাহলে এখানে আমরা যেমন কড়ি হ্রদ দেখতে পেলাম, তেমনি প্যাটার্ন স্টার হ্রদও খেয়াল করতে পারলাম। এবার চলে আসি আমি ঝুলন্ত উপত্যকা। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ। আলাদা করে 3 নম্বরের প্রশ্ন হিসাবে আমাদের ঝুলন্ত উপত্যকা আসে পরীক্ষায়। তৈরি রাখতে হবে, তার চিত্র সহ ভালো করে তৈরি রাখবে। বিষয়টা বুঝিয়ে দিই, যে যেমন ভাবে একটা প্রধান নদীর সঙ্গে অনেকগুলো উপনদী এসে মিলিত হয়,
ঠিক সেরকম ভাবেই একটা প্রধান হিমবাহের সঙ্গে অনেকগুলো ছোট ছোট হিমবাহ এসে মিলিত হয়। এই যে প্রধান হিমবাহের সঙ্গে ছোট হিমবাহগুলো এসে মিলিত হচ্ছে, এই প্রধান হিমবাহের উপত্যকা অনেক গভীর হয়, আর পাশ থেকে যে ছোট হিমবাহগুলো উপহিমবাহগুলো এসে মিশছে তার সাথে, সেগুলোর উপত্যকা অনেকটা অগভীর হয়। এই অগভীর উপত্যকা থেকে গভীর উপত্যকায় যখন হিমবাহটা নিচের দিকে নামে, তখন দূর থেকে ওই হিমবাহটা দেখা যায়, উপত্যকাটাকে আর দেখতে পাওয়া যায় না, মনে হয় যেন হিমবাহটা উপর থেকে ঝুলছে। মানে এই উপহিমবাহের যে হিমবাহগুলো, উপহিমবাহটা প্রধান হিমবাহের উপরে যারা ঝুলন্ত অবস্থায় রয়েছে, এমনটা মনে হয় দূর থেকে। ইট সিমস টু বি, এটা আমাদের মনে হয়, অ্যাকচুয়ালি নয়। তো সেই মনে হওয়া থেকেই এই প্রকার ভূমিরূপের নাম হয়েছে ঝুলন্ত উপত্যকা। এবং আমরা যখন জলপ্রপাত পড়েছিলাম আগের অধ্যায়ে, তখন আগের পার্টে, তখন নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাতের সৃষ্টি হয়, এটা বলেছিলাম। তো প্রত্যেকটা ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ। এবার চলে আসবো আমি কর্তিত শৈলশিলা। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে হিমবাহের ক্ষেত্রে, নদীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে শৃঙ্খলিত শৈলশিলা। উপত্যকা গুলোর মধ্যে দিয়ে, পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে একটা নদী যখন ক্রমাগত নিচের দিকে নেমে আসছে, তখন সে একে বেঁকে নামতে থাকে। তার ফলে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে নদীটাকে সম্পূর্ণ দেখতে পাই না, এবং আমরা বলি শৃঙ্খলিত শৈলশিলা। কিন্তু হিমবাহ মনে রাখতে হবে, হিমবাহ কিন্তু কর্তিত শৈলশিলা তৈরি করছে। তার কারণ হিমবাহ কঠিন। হিমবাহ খুব একটা নদীর মতো আঁকা বাঁকা পথে এগোয় না। হিমবাহ সবসময় চাই হচ্ছে সোজা পথে নিচের দিকে নামতে। হ্যাঁ, টার্ন হয়তো নেয়, কোনো কোনো ক্ষেত্রে খুব কম টার্ন নেয়, সে খুব কম বাঁক সৃষ্টি করে, কিন্তু চেষ্টা করে পর্বতের উপর থেকে নিচের দিকে সোজা পথে নামতে। আর এই সোজা পথে নামতে গিয়ে যদি কোনো সেখানে উপত্যকা তার বাধা হয়ে দাঁড়ায়, তখন সেই উপত্যকাকে সে কেটে ক্রমাগত এগিয়ে যায়। তাই জন্য সেই উপত্যকার নাম হয়েছে কর্তিত উপত্যকা বা কর্তিত শৈলশিলা। অর্থাৎ পর্বতের শৈলশিলার ধারের অংশটা, সাইডের অংশটা, সেটাকে কেটে ক্রমাগত হিমবাহ এগিয়ে যাচ্ছে, তাই জন্য এরকম নামকরণ হয়েছে। এরপর যদি আসি আমরা রসে মতানে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ আমি বলবো। রসে মতানে ব্যাপারটা কি হচ্ছে, একটা উঁচু ঢিবি। এটা আমি তুলনা করি অনেকটা রাস্তায় যে সমস্ত মানে বাম্পার গুলো দেওয়া থাকে, যেগুলো স্পিডটাকে কন্ট্রোল করার জন্য যে দেওয়া থাকে বাম্পার গুলো। এরকম একটা বাম্পারে ধরো গাড়ির চাকাটা যখন উঠছে, তখন তার গতিটা, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর কথা যদি তুমি ভাবো, তাহলে তার গতিটা কিন্তু একটু কমে যায়। যখন এই বাম্পার থেকে গাড়ির চাকাটা নামে, তখন তার গতিটা কিন্তু বেড়ে যায়। স্বাভাবিকভাবে একটু হলেও বেড়ে যাবে, কারণ কিছুটা হলেও অভিকর্ষের টানে সে নিচের দিকে নামছে। তো এরকম ভাবেই একটা এরকম উঁচু পার্বত্য অঞ্চলের উপর থেকে যখন নাকি একটা হিমবাহ নিচের দিকে নামছে, সেখানে যদি উঁচু কোনো ঢিবির মতন অংশ থাকে, এই যে দেখতে পাচ্ছ আমি রসে মতানের একটা ছবি এঁকেছি এখানে, এই ছবিটাই হচ্ছে রসে মতানে অ্যাকচুয়ালি। এই ছবিটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে হিমবাহটা এই উপর দিয়ে যাচ্ছে, এই অংশটা হচ্ছে হিমবাহের অংশ, এইটা হচ্ছে উঁচু পাথরটা। যখন হিমবাহটা পাথরের উপর উঠলো, তখন খুব ধীর গতিতে সে উঠছে, অবঘর্ষ প্রক্রিয়ায় কাজ করছে, এবং তাই জন্য মসৃণ ত্বক তৈরি করছে। কিন্তু যখন সে নিচের দিকে নামছে, তখন তার গতি বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা কিন্তু উৎপাটন প্রক্রিয়ায় কাজ করছে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি তার গতি বৃদ্ধি পাওয়ার জন্য সেরকম উৎপাটন প্রক্রিয়ায় কাজ করা শুরু করছে। এরপর আমরা নেক্সট ভূমিরূপটায় চলে আসি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্র্যাগ এন্ড টেল। এই ক্র্যাগ এন্ড টেলও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ। যে ভূমিরূপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, যে ক্র্যাগ এন্ড টেলের ক্ষেত্রে যে একটা পার্বত্য অঞ্চলের উপর থেকে যখন আস্তে আস্তে হিমবাহটা নিচের দিকে নামছে, সেই তার নামার পথে যে জিনিসটা ঘটছে, সামনে যদি কোনো কঠিন শিলা আর কোমল শিলা থাকে, তাহলে সেই কঠিন শিলার উপর দিয়ে হিমবাহটা যাবে, গিয়ে যে নরম শিলা রয়েছে, সেই নরম শিলাটা কিন্তু ক্ষয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এই কঠিন শিলাটার জন্য। তাই জন্য আমরা লক্ষ্য করতে পারছি ক্র্যাগ এন্ড টেল বলতে, অ্যাকচুয়ালি ক্র্যাগ বলতে বোঝানো হয় এই কঠিন শিলাটা, আর টেল বলতে বোঝানো হয় কোমল শিলাটা। এই ভূমিরূপটাও আমরা হিমবাহের ক্ষয় কার্যের ফলে পার্বত্য অঞ্চলে দেখতে পাই। এরপর আমাদের লাস্ট যে ভূমিরূপটার কথা আমরা ক্ষয় কার্যের ক্ষেত্রে করব, সেটা হচ্ছে ফিয়র্ড। ফিয়র্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, সেটা হচ্ছে যে মহাদেশীয় হিমবাহ যখন ক্রমাগত
নিচের দিকে নেমে আসছে, সমুদ্রের কাছাকাছি চলে আসছে, তখন সেই হিমবাহের যে উপত্যকা, সেই উপত্যকার মধ্যে সমুদ্রের জল প্রবেশ করছে এবং সমুদ্রের জলের দ্বারা যদি হিমবাহ উপত্যকায় জলমগ্ন হয়ে পড়ে, তখন তাকে আমরা ফিয়র্ড বলে থাকবো। এখানে ফিয়র্ড এবং ফিয়র্ড এই দু প্রকার ভূমিরূপ আমরা এখানে লক্ষ্য করতে পারি। সব থেকে বেশি ফিয়র্ড আমরা দেখতে পাচ্ছি নরওয়েতে, এবং সেখানেই পৃথিবীর বিখ্যাত সমস্ত ফিয়র্ড গুলো রয়েছে। এখানকার উদাহরণগুলো খুব ভালো করে মুখস্থ রাখতে হবে আমাদের। তো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো পড়ার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হিমবাহ এবং জলধারা এই উভয়ের মিলিত প্রভাবেও কিন্তু বেশ কিছু ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। হিমবাহ যেমন পার্বত্য অঞ্চলে তার সঞ্চয় কার্যের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ তৈরি করে, তেমনি হিমবাহ যখন তার পাদদেশে চলে আসছে, পর্বতের পাদদেশে চলে আসছে, তখন সেটা গলে গিয়ে তার যে প্রবহমান জলধারা সৃষ্টি করছে, তার প্রভাবেও কিন্তু বিভিন্ন প্রকার সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়। এই ভূমিরূপগুলোর মধ্যে প্রথম যে ভূমিরূপটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে বহিঃবিধৌত ভূমিরূপ, সমভূমি। এই বহিঃবিধৌত সমভূমি বলতে কি বোঝানো হচ্ছে? যে হিমবাহ যখন পাদদেশে চলে আসলো, তারপর সে গলে গেল, গলে যাওয়ার পর তার যে পদার্থগুলোকে বহন করে নিয়ে আসছে সেগুলো জলধারার দ্বারা চারদিকে ছড়িয়ে পড়ছে। ফলে পর্বতের পাদদেশে একটা সুবিস্তৃত সমভূমি অঞ্চল তৈরি হয়, যে সমভূমি অঞ্চলটাকেই আমরা বহিঃবিধৌত সমভূমি বলছি। এই বহিঃবিধৌত সমভূমির মধ্যে দিয়ে যখন নদী প্রবাহিত হয়ে যাচ্ছে, তখন সেই নদীর অংশটাকে আমরা বলে থাকছি ভ্যালি ট্রেন। তাহলে বহিঃবিধৌত সমভূমির সঙ্গে এই ভ্যালি ট্রেন কিন্তু একটি ওতপ্রোতভাবে জড়িত ভূমিরূপ। অনেক সময় আমাদের 1 নম্বর মানের প্রশ্ন হিসেবেও দেয় ভ্যালি ট্রেন কাকে বলে, তখন আমরা বহিঃবিধৌত সমভূমির কথা উল্লেখ করে এই ভ্যালি ট্রেনের সম্পর্কে লিখব। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ভূমিরূপের সম্পর্কে আমরা জানতে পাচ্ছি সেটা হচ্ছে কেটল হ্রদ ও কেটল। এই কেটল কি? কেটল হচ্ছে যে হিমবাহের ঠিক পর্বতের পাদদেশে যেখানে হিমবাহটা এসে গলে যাচ্ছে, সেখানে হিমবাহজাত পদার্থগুলো উঁচু কিছু টিলার মতন অংশ সৃষ্টি করে। এই টিলার মতন অংশগুলো থাকে, সেখানে বরফ, বিশাল বড় বড় আকৃতির বরফের চাই, সেই বরফের চাইগুলো ওই বহিঃবিধৌত সমভূমির মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এবার এই বৃহৎ আকৃতি বরফগুলো যে জায়গাগুলোর মধ্যে ছড়িয়ে পড়লো বা স্থিরভাবে আটকে রইল, সেই জায়গায় আস্তে আস্তে একটা অবনমিত অঞ্চল তৈরি হয়। এই অবনমিত অঞ্চলটাকে আমরা বলে থাকছি কেটল। আর সেই কেটলের মধ্যে থাকা যে বরফের খণ্ডটি সেটা আস্তে আস্তে গলে যাচ্ছে এবং গলে গিয়ে সেখানে যে হ্রদ সৃষ্টি করছে তাকেই আমরা বলে থাকছি কেটল হ্রদ। এই কেটল হ্রদের তলদেশে আমরা বেশ কিছু পলি জমে থাকতে দেখতে পাবো। এই হ্রদের তলদেশে যে পলিগুলো জমে থাকছে সেটাকেই আমরা নামকরণ করছি ভার্ভ। এটা কিন্তু 1 নম্বর মানের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভার্ভ কাকে বলে। তাহলে ভার্ভ ব্যাপারটা কি? সেটা হচ্ছে কেটল হ্রদের মধ্যে তলদেশে যে পলি সঞ্চয় আমরা লক্ষ্য করতে পারি তাকেই আমরা বলে থাকছি ভার্ভ। এছাড়া আরেকটা শব্দ এখানে তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে নব। নব ব্যাপারটা হচ্ছে এই কেটল হ্রদের মধ্যে কিছু কিছু উঁচু উঁচু অংশ দেখতে পাওয়া যায়। এই উঁচু হয়ে থাকা অংশগুলোকে কেটল হ্রদের মধ্যে যেগুলো দেখতে পাবো তাকেই আমরা নামকরণ করছি নব। নেক্সট যে ভূমিরূপটা সম্পর্কে তোমাদের বলবো সেটা হচ্ছে এস্কার। এই এস্কার কি? এস্কার অনেকটা গ্রাম্য অঞ্চলে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে আলপথ, অর্থাৎ নদীর পাড় দিয়ে যে আলপথ থাকছে বা গ্রামের ভিতরে যে আলপথ থাকছে, দুটো জমির মাঝখানে যে উঁচু সরু রাস্তাটাকে আমরা আল বলে থাকি, সেই আলপথ যেমন এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, ঠিক সেই রকম ভাবেই হিমবাহের এই নুড়ি কাপড় বালিগুলো অনেক সময় একটা সুদীর্ঘ অঞ্চল জুড়ে এঁকে বেঁকে প্রবাহিত হয় এবং একটা উঁচু এরকম আলপথের মতন অংশ তৈরি করে। এটাকে আমরা বলে থাকি হচ্ছে এস্কার। এটাও কিন্তু হিমবাহ গলে গিয়ে তার জলধারার দ্বারা এই নুড়ি কাপড় বালিগুলো সঞ্চিত হচ্ছে এবং এইভাবে তৈরি হচ্ছে। নেক্সট যে ভূমিরূপটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে কেম ও কেম সোপান। এই কেম ব্যাপারটা কি? কেম জিনিসটা হচ্ছে অনেকটা ঠিক একটা হিমবাহ যখন পর্বতের পাদদেশে নেমে আসলো, তারপর সেটা গলে গিয়ে যে জলধারা সৃষ্টি করলো, সেই বহিঃবিধৌত সমভূমির মধ্যেই আমরা দেখবো যে উপত্যকা অঞ্চলে উঁচু উঁচু কিছু টিলার মতন অংশ, তাকে আমরা কেম বলবো। এই কেমের মধ্যে যে অনেক সময় দেখতে পাওয়া যায় যে পর্বতের পাদদেশে আমরা যেরকম ঠিক নদীর সঞ্চয় কার্যের ফলে আমরা পর্বতের পাদদেশে যেমন ভূমিরূপ দেখতে পাই, পলল শঙ্কু মতন দেখতে পাই, ঠিক সেই রকম ত্রিকোণাকার একটা ভূমিরূপ আমরা এখানে লক্ষ্য করতে পারি। সেটাকেই আমরা বলে থাকছি কেম বদ্বীপ।
এই কেম বদ্বীপটার সঙ্গে আমাদের কিন্তু পলল শঙ্কুর একটা পার্থক্য অনেক সময় পরীক্ষায় আসে। পলল শঙ্কুরে যেরকম ভাবে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হচ্ছে পর্বতের পাদদেশে, ঠিক সেরকম হিমবাহের জাত পদার্থগুলো, বাহিত পদার্থগুলো, সেগুলো সঞ্চয় কার্যের ফলে পর্বতের পাদদেশে এই শঙ্কু আকৃতির একটা ভূমিরূপ দেখতে পাই, যাকে আমরা বলি কেম বদ্বীপ। এই কেম বদ্বীপ যখন দুদিক থেকে উপত্যকার ঠিক দুপাশে পর্বতের অঞ্চলে সেখানে ধাপে ধাপে তৈরি হয়, তখন সেটাকে আমরা সোপান বা সিঁড়ির মতন দেখতে লাগে বলে তাকে আমরা বলে থাকি হচ্ছে কেম সোপান। লাস্ট যে ভূমিরূপটার কথা আমরা আলোচনা করব, আগামুক, বোল্ডার ক্লে, এগুলো হিমবাহের দ্বারা তৈরি হচ্ছে। আগামুকও উঁচু উঁচু টিলার মতন অংশ যেগুলো দেখতে পাওয়া যায়, বেশ কিছু এরকম বিভিন্ন আকৃতির নুড়ি, কাকড়, পাথর এগুলো সঞ্চিত হয়ে তৈরি হচ্ছে। আর যখন আমরা আগামুকটা বিশেষ করে আমরা দেখতে পাবো হচ্ছে যে প্রস্তর খণ্ড, মানে পাথরের টুকরো, বড় বড় পাথরের টুকরো যখন সঞ্চিত হবে তখন সেগুলোকে আমরা বলে থাকবো আগামুক। আর যদি দেখতে পাওয়া যায় বালি এবং কাদার মধ্যে প্রস্তর খণ্ড সঞ্চিত হচ্ছে, তখন তাকে আমরা নামকরণ করব বোল্ডার ক্লে। তো এইভাবে হিমবাহ এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে এই ভূমিরূপগুলো আমরা লক্ষ্য করতে পারলাম। হিমবাহের কাজ পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ এবং হিমবাহের সঞ্চয় কাজ, ক্ষয় কাজ, উভয় জিনিসটাই আমাদের ভালো করে পড়তে হবে। আমি তোমাদেরকে সবকটা জিনিসই বুঝিয়েছি এবং প্রত্যেকটার ক্ষেত্রে ছবি খুব গুরুত্বপূর্ণ। আশা করি প্রত্যেকটা ছবি তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে, ফলে সেখান থেকে খুব ভালো করে ছবিগুলো কিন্তু প্রস্তুত করবে। ক্লাসে মূলত আমরা দেখব বায়ুর দ্বারা কি কি ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বহির্জাত শক্তি এবং বায়ু মূলত কাজ করে মরু ও মরুপ্রায় অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলগুলোতে, অর্থাৎ যেখানে খুব দ্রুত গতিতে তীব্রভাবে বায়ু এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হতে পারবে, সেই অঞ্চলগুলোতে। আমরা প্রথমেই চ্যাপ্টারের শুরুতে জানবো যে বায়ু মরু অঞ্চলের প্রধান শক্তি রূপে কাজ করে কেন। খুব গুরুত্বপূর্ণ একটা 3 নম্বরের প্রশ্ন। দেখবে প্রত্যেকের বইতেই প্রায় 3টে করে পয়েন্ট উল্লেখ করা থাকবে, সেই 3টে পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। প্রথম কথা অবশ্যই আমরা বলতে পারি যে মরুভূমি অঞ্চলে অনেকটা ফাঁকা জায়গা পাওয়া যায়, অর্থাৎ গাছপালাহীন একটা অবস্থান। তার ফলে সুদূর বিস্তৃত একটা ফাঁকা জায়গা থাকার জন্য বায়ু কিন্তু তীব্র বেগে প্রবাহিত হতে পারে, আর সেই প্রবাহ বজায় থাকতে পারে বলেই কিন্তু সে বিভিন্ন পাথর, নুড়ি, কাকড় এগুলোকে ক্ষয় করতে পারছে। এছাড়া মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করতে পারা যায়, সেটা আমরা ক্লাস 9-এ অলরেডি জেনে এসেছি। যান্ত্রিক আবহবিকারের প্রাবল্য থাকার জন্য আমরা দেখতে পাই যে সেখানে বড় বড় নুড়ি কাকড়গুলো ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি কাকড়ে বালিকণাতে পরিণত হচ্ছে। বায়ু খুব সহজেই যেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যেতে পারে। তার ফলে আমরা বলতে পারি যে এই কারণগুলোর জন্য মরু অঞ্চলে বায়ু প্রধান শক্তি রূপে কাজ করে। এছাড়া তৃতীয় কারণ আমরা বলতে পারি হচ্ছে বালিকণা। যেহেতু এখানে পাথরের বড় বড় পাথরের কণাগুলো বালিকণা রূপে অবস্থান করছে, তার জন্য এখানেও কিন্তু আমরা বালির কাজটা, বায়ুর কাজটা প্রাধান্য হিসেবে দেখতে পাই। এগুলো জানার পর দেখবে বইয়ের মধ্যে বেশ কয়েকটা মরুভূমির নাম উল্লেখ করা হয়েছে। ক্রান্তীয় মরুভূমি, নাতিশীতোষ্ণ মরুভূমি, কিছু মরুভূমি আমরা দেখতে পাই শীতল মরুভূমি, যেমন গোবি মরুভূমি শীতল মরুভূমি বা নাতিশীতোষ্ণ মরুভূমির মধ্যে পড়ে। লাদাখের মরু অঞ্চল, সেখানেও আমরা দেখতে পাই একটা ঠান্ডা অঞ্চল, কিন্তু থর মরুভূমির কথা যদি আমরা বলি তাহলে সেটা ক্রান্তীয় মরুভূমি। সাহারা ক্রান্তীয় মরুভূমি। এছাড়া কালাহারি বা অন্যান্য মরুভূমিগুলোর কথাও আমরা এখানে বলতে পারি। মরুভূমি অঞ্চলে আর্গ, রেগ, এই যে ছোট ছোট 1 নম্বর মানের প্রশ্নগুলো আছে সেগুলো একটু ভালো করে জানতে হবে। হামাদা, যেখানে আমরা মরু অঞ্চলে শুধুমাত্র পাথর দেখতে পাচ্ছি, বালি দেখতে পাচ্ছি না, সেই অঞ্চলগুলোকে আমরা বলে থাকি হামাদা। এছাড়া আর্গ কাকে বলে, রেগ কাকে বলে, এগুলো কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর চলে আসি মরুদ্যান। মরুভূমি অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মরুদ্যান। সুবিস্তৃত একটা মরুভূমি অঞ্চল, যেখানে ভৌম জলস্তর অনেকটাই নিচে অবস্থান করে, কিন্তু কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাই ভৌম জলস্তর কিছুটা হলেও উঁচুতে অবস্থান করছে। সেখানে অববাহন সৃষ্ট গর্তও তৈরি হচ্ছে এক একটা, অর্থাৎ এক জায়গা থেকে বালি উড়ে গিয়ে আরেকটা জায়গায় পড়ছে, তার ফলে গভীর খাতের মতন অবস্থা তৈরি করছে এবং এই খাতের মতন জায়গাটি ধীরে 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 একটা হ্রদে পরিণত হচ্ছে। ভূগর্ভের অভ্যন্তরস্থ জল বা ভৌম জলের লেয়ার সেখানে অনেকটা উঁচুতে থাকছে বলেই এইরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারছে। সেগুলোকে আমরা মরুদ্যান বলতে পারি, যেমন কাতারা একটা গুরুত্বপূর্ণ মরুদ্যান। এছাড়াও আরো বেশ কিছু মরুদ্যান আমরা লক্ষ্য করতে পারি। এরপরে চলে আসবো ক্ষয় কার্যের প্রক্রিয়া সমূহ। বায়ু মরু অঞ্চলে বিশেষ করে ক্ষয়, বহন এবং সঞ্চয় 3টে কাজই করছে। প্রথমে আসি তার ক্ষয়ের প্রক্রিয়া সম্পর্কে।
বায়ুর ক্ষয়ের প্রক্রিয়ায় আমরা মূলত তিনটে পয়েন্ট দেখতে পাবো: অবঘর্ষ প্রক্রিয়া, ঘর্ষণ প্রক্রিয়া এবং অপবাহন প্রক্রিয়া। অবঘর্ষ প্রক্রিয়া বলতে আমরা কি বোঝাচ্ছি? যে বায়ুর দ্বারা বাহিত যে সমস্ত নুড়ি কাপড় বালিগুলো, সেগুলো যেন যখন কোনো পাথরের সাথে সংঘর্ষ হচ্ছে, পাথরের গায়ে ধাক্কা লাগছে, তারপরে দিনের পর দিন এইভাবে ধাক্কা লাগতে লাগতে আস্তে আস্তে পাথরটাকে ক্ষয় করছে। এবং এইভাবে কোনো একটা শিলাস্তর যদি বায়ুর দ্বারা বাহিত বালির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়, তখন ঘর্ষণের ফলে ক্ষয়প্রাপ্ত হয়, তখন তাকে আমরা বলে থাকি অবঘর্ষ প্রক্রিয়া। আর ঘর্ষণ প্রক্রিয়া কোনটা? এই বায়ুর দ্বারা যে সমস্ত নুড়ি কাপড়গুলো বাহিত হচ্ছে, সেগুলো যখন পরস্পরের সঙ্গে ধাক্কা লাগছে, ধাক্কা লেগে আরো ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি কণায় পরিণত হচ্ছে, তখন তাকে আমরা বলছি ঘর্ষণ প্রক্রিয়া। আর অপবাহন প্রক্রিয়া বলতে আমরা কি বুঝবো? একটা জায়গা থেকে বালি উড়ে গিয়ে যখন আরেকটা জায়গায় সঞ্চয় হচ্ছে, তখন যেখান থেকে বালিটা উড়ে যাচ্ছে সেখানে গভীর গর্ত সৃষ্টি করছে। এই যে এক জায়গা থেকে বালিকে উড়িয়ে নিয়ে আরেকটা জায়গায় সঞ্চয় করা, এই প্রক্রিয়াটাকেই আমরা বলে থাকছি অপবাহন প্রক্রিয়া। এটা বায়ুর ক্ষয়কার্যের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তাহলে তিনটে প্রক্রিয়া সম্পর্কে বুঝলে 2 বা 3 মার্কসের প্রশ্ন হিসাবে দিতে পারে বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া সমূহ আলোচনা করো। এরপর চলে আসবো আমরা ভূমিরূপের মধ্যে। বায়ুর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো দেখতে পাই, আমি সেগুলোকে এনলিস্টেড করেছি, তোমরা দেখতে পাচ্ছ। যেখানে অপবাহন সৃষ্ট গর্ত, গৌড়, জুগান, ইয়ারডাং, পেডিপ্লেন, ইনসেলবার্জ, এই ভূমিরূপগুলোর কথা আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম যে ভূমিরূপটা আমরা বলবো অপবাহন সৃষ্ট গর্ত। আমি বললাম অপবাহন এই একটা ক্ষয়কার্যের প্রক্রিয়া, এবং এই অপবাহন প্রক্রিয়ার দ্বারা যখন এক জায়গা থেকে বালি অন্য জায়গায় উড়ে যাচ্ছে, তখন যেখান থেকে উড়ে যাচ্ছে সেখানে কিন্তু গভীর একটা গর্ত তৈরি হচ্ছে, এবং পরবর্তীকালে সেখানে জল জমে লেক তৈরি হয়ে যায়। এই ধরনের গর্তগুলোকেই আমরা বলে থাকছি অপবাহন সৃষ্ট গর্ত। সেকেন্ডে আসি গৌড়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপ, আমরা বলতে পারি গৌড়। গৌড় ভূমিরূপটা সাধারণত কিভাবে তৈরি হচ্ছে? গৌড় ভূমিরূপটার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ব্যাঙের ছাতার মতন ভূমিরূপ, এটাকে মাশরুম রক অনেক সময় বলা হয়ে থাকে। ব্যাঙের ছাতার মতন একটা ভূমিরূপ আমরা লক্ষ্য করতে পারি কোনো একটা অঞ্চলে, তখন সেটাকে আমরা গৌড় বলে থাকি। এটা একটা গৌড়ের ভূমিরূপের মতন আঁকলাম বিষয়টা। কঠিন শিলা এবং কোমল শিলা যদি অনুভূমিক ভাবে অবস্থান করে, এবং নিচের দিকটায় যদি দেখা যায় কোমল শিলা রয়েছে, উপরে কঠিন শিলা রয়েছে, তাহলে কিন্তু বায়ুর ক্ষয়কার্যের ফলে কোমল শিলাটা অতিরিক্ত ক্ষয়প্রাপ্ত হবে, কিন্তু কঠিন শিলা তুলনামূলকভাবে কম ক্ষয়প্রাপ্ত হবে। এইভাবে নিচের পোর্শনটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, আর উপরটা অক্ষত অবস্থায় থাকবে, এবং নিচের অংশটা শুরু হয়ে যাবে ক্রমাগত, উপরের অংশটা বৃহৎ অবস্থায় থাকবে। ঠিক ব্যাঙের ছাতার মতন ভূমিরূপ, মাশরুম টোপোগ্রাফিও বলা হয়ে থাকে, মাশরুম রক বলা হয়ে থাকে। তাহলে এই ধরনের ভূমিরূপকে আমরা গৌড় বা গাড়া বলে থাকি। এরপরে চলে আসছে জুগানের ক্ষেত্রে। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ। এই জুগানের ক্ষেত্রে আমরা দেখব কঠিন শিলা এবং কোমল শিলা যখন নাকি অনুভূমিক ভাবে অবস্থান করবে, অর্থাৎ একটা কঠিন শিলা স্তর, একটা কোমল শিলা স্তর, তার উপরে একটা কঠিন, তার উপরে একটা কোমল, এইভাবে অনুভূমিক ভাবে অবস্থান করলে এই যে কোমল শিলা এবং কঠিন শিলার যে জয়েনিং সেকশন, যেটা জয়েন্ট দুটো স্তরের মধ্যবর্তী স্থান, সেইটা মূলত তাড়াতাড়ি ক্ষয় হতে শুরু করে বায়ুর দ্বারা। বায়ু যে সমস্ত বালি নুড়ি কণাগুলো বহন করে নিয়ে আসছে, সেইগুলো ক্রমাগত ধাক্কা লেগে লেগেই ক্ষয়টা হতে শুরু করে, এবং সেই ক্ষয়ের প্রভাবে আমরা দেখতে পাই আস্তে আস্তে কোমল শিলাটা ক্ষয় হয়ে যাচ্ছে এবং কঠিন শিলাটা থেকে যাচ্ছে। এই ধরনের ভূমিরূপকে আমরা বলে থাকছি জুগান। আর ইয়ারদাং কাকে বলবো? নেক্সট ভূমিরূপ। জুগানের মতোই অনেকটা, কিন্তু খুব একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি যে জুগানের ক্ষেত্রে যেরকম আমরা দেখি অনুভূমিক ভাবে অবস্থান করছে কঠিন এবং কোমল শিলাগুলো, ইয়ারদাং এর ক্ষেত্রে সেগুলো উল্লম্ব ভাবে অবস্থান করবে। অর্থাৎ ছবিটা অনেকটা কিরকম হবে? এইরকম একটা কঠিন শিলা, এই একটা কোমল শিলা, এই একটা কঠিন শিলা, এই একটা কোমল শিলা, এইরকম একটা দেখতে পাচ্ছি। যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা যদি কঠিন শিলা হয়, এটা হচ্ছে কোমল শিলা, সরি ভুল বললাম, এই জায়গাটা হচ্ছে কোমল শিলা, এইটা আবার কঠিন শিলা, আবার এইটা কঠিন, এই জায়গাটা কোমল। তার মানে আমরা দেখতে পাচ্ছি কোমল শিলাগুলো তুলনামূলকভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, আর কোমল শিলাটা একই রকম রয়ে যাচ্ছে, কঠিন শিলাটা উঁচু হয়ে যাচ্ছে। এইভাবে যদি কঠিন আর কোমল শিলা উল্লম্ব ভাবে অবস্থান করে, তখন সেই ভূমিরূপকে আমরা বলে থাকি হচ্ছে ইয়ারদাং। এবং ইয়ারদাং এর ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইয়ারদাং এর ক্ষেত্রে এই যে কঠিন শিলা এবং কোমল শিলাটা তৈরি হচ্ছে, তার ফলে এই কঠিন শিলা দিয়ে যে উঁচু হয়ে থাকা অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এই অংশগুলোকে আমরা বলে থাকি হচ্ছে নিডল। কি বলি? নিডল। অনেকটা ঠিক মোরগের ঝুঁটির মতন ভূমিরূপ আমরা এটাকে বলে থাকি, কারণ ঠিক মোরগের ঝুঁটির ক্ষেত্রে যেরকম আমরা উঁচু নিচু একটা অবস্থা দেখতে পাই, এখানেও সেই রকম একটা অবস্থা আমরা লক্ষ্য করতে পারি। বেশ কিছু মরু অঞ্চলে আমরা এই ধরনের ভূমিরূপ লক্ষ্য করতে পারছি।
এরপর চলে আসবো আমরা পেডিপ্লেন সম্পর্কে। পেডিপ্লেন বলতে আমরা মূলত বুঝি একটা সমপ্রায় ভূমি। সাধারণত মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে যদি দেখা যায় যে কোমল শিলাগুলো দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এবং কঠিন শিলাগুলো উঁচু হয়ে অবস্থান করছে, তখন একটা সমপ্রায় ভূমি মানে প্রায় সমভূমি জায়গা আমরা দেখতে পাই, যেখানে তার মাঝখানে যে উঁচু হয়ে থাকা কঠিন শিলাগুলোতে উঁচু উঁচু টিলাগুলো, সেগুলোকে আমরা বলে থাকি ইনসেলবার্জ। এই পেডিপ্লেনের মধ্যেই এই ইনসেলবার্জ গুলো লক্ষ্য করা যেতে পারে। এই জায়গাটা আমাদের ভালো করে পড়তে হবে। পেডিপ্লেন কাকে বলে, ইনসেলবার্জ কাকে বলে, তাদের ছবি, তাদের উৎপত্তি, এই ডিটেইলসটা আমাদের এখানে মনে রাখতে হবে। এরপরে আমরা চলে আসি বায়ুর বহন প্রক্রিয়া সম্পর্কে। ক্ষয় কাজের মধ্যে বিভিন্ন প্রক্রিয়াগুলো পড়লাম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 মার্কসের প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়, যে বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। বেসিক্যালি আমাদের 3টে ভূমিরূপ লিখতে হয়। আমরা যে কোনো 3টে ভূমিরূপ লিখতে পারি, তবে আমি তোমায় সাজেস্ট করব যে গৌড়, জুগ্যান, ইয়ারদাং এগুলোর মধ্যে লেখার জন্য। এগুলোর ছবি আমি আগের পর্বগুলোতেও বলেছিলাম, তোমরা দরকার হলে আগের পর্বগুলো দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে এই ধরনের ভূমিরূপগুলো লেখার ক্ষেত্রে কি কি পয়েন্টস আমাদের উল্লেখ করতে হয়। 5টা পয়েন্ট আমি আরেকবার বলে দিচ্ছি। 5টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে সংজ্ঞা, দ্বিতীয়ত হচ্ছে উৎপত্তির কারণ, তৃতীয়ত হচ্ছে বৈশিষ্ট্য, চতুর্থ চিত্র, আর পঞ্চম উদাহরণ। এই 5টা জিনিস ভালোভাবে যদি আমরা লিখতে পারি, তাহলে এই ভূমিরূপগুলো আমাদের সঠিকভাবে তৈরি হবে। নেক্সট টপিকে চলে আসি আমি বহন কার্যের প্রক্রিয়া সম্পর্কে। যেমন আমরা ক্ষয় কার্যের প্রক্রিয়ায় দেখেছিলাম অববর্ষ, ঘর্ষণ, অববাহন, তেমনি বহন কার্যের প্রক্রিয়ায় আমরা ভাসমান, লম্পদান, গড়ানো এই 3 প্রকার প্রক্রিয়া দেখতে পাচ্ছি। ভাসমান প্রক্রিয়া বলতে কাকে বোঝাচ্ছে? একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম যে সমস্ত নুড়ি কাকড়গুলো রয়েছে, খুবই সূক্ষ্ম, 0.2 মিলিমিটারের কম ব্যাসযুক্ত, সেগুলো বায়ুর দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে বেড়াচ্ছে, মানে বায়ুই তাকে ভাসিয়ে নিয়ে এক জায়গা থেকে জায়গায় যাচ্ছে। লম্পদান প্রক্রিয়া কোনগুলোকে বলবো? যেগুলো তুলনামূলকভাবে একটু ভারী, সেগুলো বায়ুর দ্বারা ধাক্কা খেয়ে একটা জায়গা থেকে লাফিয়ে আরেকটা জায়গায়, তারপর সেখান থেকে লাফিয়ে আরেকটা জায়গায়, এইভাবে ক্রমাগত এগোতে থাকছে, তাকে আমরা বলে থাকবো লম্পদান প্রক্রিয়া। আর গড়ানো প্রক্রিয়া কাকে বলবো? যখন আমরা দেখবো যে নুড়ি কাকড়গুলো অত্যন্ত বেশি ভারী হচ্ছে, তখন সেগুলো বায়ুর দ্বারা বাহিত হতে পারে না, ভূপৃষ্ঠের সঙ্গে আস্তে আস্তে গড়িয়ে 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 এগিয়ে যায়, বায়ুর ধাক্কায় ক্রমাগত সেটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটাকে আমরা বলে থাকছি গড়ানো প্রক্রিয়া। এরপরের টপিকে চলে আসবো সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। ইম্পর্টেন্ট একটা টপিক আমরা বলতে পারি, সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এখানে আমরা মূলত দুটো ভূমিরূপ লক্ষ্য করতে পারবো, একটা বালিয়াড়ি, একটা লোয়েস। এই বালিয়াড়ি কাকে বলছি? বালিয়াড়ি শ্রেণী বিভাগ খুব ইম্পর্টেন্ট। ব্যাগনল্ড বলে একজন বিজ্ঞানী, যিনি অ্যাকচুয়ালি মরুভূমির বিভিন্ন বালিয়াড়িগুলির উপরই রিসার্চ করেছেন, বালিয়াড়ি বিশেষজ্ঞ আমরা বলতে পারি। সেই ব্যাগনল্ড আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ভাগে ভাগ করেছেন, তার মধ্যে দুটো প্রধান ভাগ আমাদের এখানে আলোচনা করা হয়েছে। একটাকে আমরা বলছি তির্যক বালিয়াড়ি বা বারখান বালিয়াড়ি, আর একটা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিফ বালিয়াড়ি। বায়ুর চলাচলের সঙ্গে যখন আড়াআড়ি ভাবে কোনো বালিয়াড়ির সৃষ্টি হবে, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তির্যক বা বারখান বালিয়াড়ি। এটা দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকার হয়ে থাকে, এই দুটো সূক্ষ্ম সিংহের মতন অংশ থাকে এবং এগুলোর উচ্চতা বেশ কিছুটা বেশি হয়। এই ধরনের বালিয়াড়িগুলিকে আমরা বলে থাকছি বারখান বালিয়াড়ি। তাহলে একে আমরা বলে থাকছি হচ্ছে বারখান বালিয়াড়ি। এরপর যদি আমরা আসি অনুদৈর্ঘ্য বা সিফ বালিয়াড়ির ক্ষেত্রে, এটা হচ্ছে বায়ুর কার্যের সঙ্গে আমরা দেখতে পাবো বায়ুর যে প্রবাহ, সেই বায়ু প্রবাহের সঙ্গে সমান্তরালে অবস্থান করছে। অর্থাৎ আগেরটা যেমন বারখানের ক্ষেত্রে আমরা আড়াআড়ি দেখবো, এখানে আমরা দেখবো সমান্তরালে, এবং কতগুলো অংশের মতন তরবারির মতো, সিফ শব্দের অর্থ হচ্ছে তরবারি, এই তরবারির মতন অবস্থান করবে এই ধরনের বালিয়াড়ির অংশগুলো, তাকে আমরা বলে থাকছি সিফ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। এগুলো সম্পর্কে ডিটেলসে আমরা পড়বো, এদের বৈশিষ্ট্য পড়বো, বারখান এবং সিফ বালিয়াড়ির পার্থক্য, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও আমাদের ভালো করে তৈরি রাখতে হবে। এরপর চলে আসি আমি লোয়েস প্রসঙ্গে। লোয়েসও একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসে সঞ্চিত হওয়া জিনিস। যখন একটা জায়গা থেকে বায়ুর দ্বারা তাড়িত হয়ে বালি কোনো মরু অঞ্চল থেকে অন্য কোনো অঞ্চলে এসে সঞ্চিত হচ্ছে, নদী অববাহিকায় সঞ্চিত হচ্ছে, তখন তাকে আমরা লোয়েস বলে থাকছি। আমরা গোবি মরুভূমির ক্ষেত্রে দেখতে পাচ্ছি, গোবি মরুভূমিতে আমরা লক্ষ্য করতে পারছি গোবি মরুভূমি থেকে বালি উড়ে এসে চীনের ওয়াংহো নদীর অববাহিকায় সঞ্চিত হচ্ছে, সেটাকেও আমরা লোয়েস সমভূমির উদাহরণ হিসাবে বলতে পারি। তাহলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপগুলো নিয়ে প্রথমেই যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি হচ্ছে পেডিমেন্ট।
পেডিমেন্ট, ইনসেলবার্জ, এই একই রকমের ভূমিরূপ। আমরা ক্ষয় কার্যের ফলে ইনসেলবার্জ দেখতে পেয়েছিলাম। ক্ষয়ের ফলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে এই ধরনের ভূমিরূপগুলো তৈরি হচ্ছে। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি পলল বেজনী, এটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ আমরা বলতে পারি। পলল বেজনী আমরা নদীর ক্ষয় কার্যের ফলে, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপটা দেখতে পেয়েছিলাম পর্বতের পাদদেশে। সেই পর্বতের পাদদেশে আমরা মূলত পলল বেজনী দেখতে পাচ্ছি মরুভূমি অঞ্চলে, পর্বতের পাদদেশে। সেখানেও আমরা একইভাবে পাহাড়ের ওপর থেকে চলে আসা নুড়ি কাকর বালিগুলো পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে এই পলল বেজনী তৈরি করছে। এরপর আসছি বাজাদা। পলল বেজনী থেকে আরেকটু এগিয়ে একটা সুবিস্তৃত প্রায় সমভূমি অঞ্চল লক্ষ্য করতে পারবো আমরা। এইটা ঢাল খুব একটা বেশি থাকছে না, তাকে আমরা বলে থাকছি বাজাদা অঞ্চল। আর এই বাজাদার পরে থাকছে প্লায়া। প্লায়া হচ্ছে অ্যাকচুয়ালি শুষ্ক হ্রদগুলোকে বোঝানো হচ্ছে। মরুভূমি অঞ্চলে পর্বতের উপর থেকে যখন বৃষ্টিপাত হয়, তখন পর্বতের উপর থেকে যে জলটা নিচের দিকে নেমে আসছে, সেই জলটা নিচে এসে কিন্তু একটা জায়গায় সঞ্চিত হচ্ছে, একটা অবনমিত অংশে সঞ্চিত হচ্ছে। আর এই অবনমিত অংশটাকে আমরা বলে থাকছি প্লায়া, যেটা বছরের অন্যান্য সময় কিন্তু বেশিরভাগ সময় শুষ্ক থাকছে, শুধু বর্ষাকালে সেটা জল থাকছে। এরপর আরেকটা ভূমিরূপ আমরা দেখতে পারি, সেটা হচ্ছে ওয়াদি। এই ওয়াদি হচ্ছে শুষ্ক নদী খাত। যে অঞ্চলের উপর দিয়ে বা যে নদীর মধ্যে দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, যে খাতের মধ্যে দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে বর্ষাকালে মূলত, কিন্তু বর্ষা ছাড়া অন্য যে সময়গুলো, সেই সময় কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না, নদীটা খাতটা শুকনো অবস্থায় থাকছে, শুষ্ক অবস্থায় থাকছে। একে আমরা বলে থাকছি ওয়াদি। তাহলে এই ভূমিরূপগুলো আমরা দেখলাম বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে। এগুলো প্রত্যেকটা ভালো করে আমাদের মনে রাখতে হবে, প্রতিটাই কিন্তু গুরুত্বপূর্ণ, চিত্র সহ মাথায় রাখবে প্রত্যেকটা। পরের টপিকে চলে আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি মরু সম্প্রসারণ। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মরু সম্প্রসারণের তিনটে পয়েন্ট আমাদের মনে রাখতে হয়। একটা হচ্ছে মরুভূমি সম্প্রসারণের কারণ কি কি, তার ফলাফল কি কি, আর তার প্রতিরোধের উপায়গুলি কি কি। তিনটে প্রশ্নই আমাদের আসতে পারে, 2 মার্কস বা 3 মার্কসের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো। মরু সম্প্রসারণ মূলত কি হচ্ছে, যে মরুভূমি আরো বেশি ছড়িয়ে পড়ছে, স্প্রেড করছে আস্তে আস্তে। যেটার কারণ কি, গাছপালার কমে যাওয়া, বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া, মরুভূমি প্রসারিত হয়ে যাওয়া, বায়ুর প্রবাহ অনেক বেশি হওয়া, এই সমস্ত কারণের জন্য মূলত আমরা দেখতে পাই যে মরুভূমি প্রসার লাভ করছে। মৃত্তিকা ক্ষয়ের জন্য হতে পারে, পশুচারণের জন্য হতে পারে, অবৈজ্ঞানিক প্রথায় পশুচারণের জন্য। এই কারণগুলো প্রত্যেকটা আমাদের মনে রাখতে হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ফলাফল, কোন একটা অঞ্চলে মরুভূমি যখন সম্প্রসারিত হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেখানে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, উদ্বাস্তু সৃষ্টি হচ্ছে। মরুপ্রায় অঞ্চলের পার্শ্ববর্তী যে মানুষেরা, তাদের জমিগুলো, চাষের জমিগুলো মরুভূমিতে গ্রাস করে নেওয়ার জন্য কিন্তু তাদেরকে সেই স্থান থেকে অন্যত্র চলে যেতে হচ্ছে। ফলে একটা মাইগ্রেশন, একটা জায়গা থেকে আরেক জায়গায় পরিব্রাজন সৃষ্টি হচ্ছে। এর প্রতিরোধের উপায়গুলো আমাদের জানতে হবে। এর প্রতিরোধ করতে গেলে আমাদের কি, প্রচুর গাছ লাগাতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে গাছ লাগানো। আর এটা সাহারা মরুভূমির প্রান্তবর্তী বেশ কতগুলো দেশ মিলে গ্রেট গ্রিন ওয়াল তৈরি করেছে। কয়েক কিলোমিটার ব্যাপী, কয়েক কিলোমিটার চওড়া এবং কয়েকশো কিলোমিটার তার দৈর্ঘ্য, এইরকম ভাবে পরপর সারিবদ্ধভাবে গাছ লাগিয়ে গেছে। যে গাছগুলো বালিটা, বায়ু যে প্রবাহিত হচ্ছে সেই বায়ুকে প্রতিরোধ করছে, তার ফলে বালিটাও ছড়িয়ে পড়তে পারছে না, আটকে যাচ্ছে। ফলে মরুভূমিটা একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকছে। এইভাবে কিন্তু আমরা মরু সম্প্রসারণকে রোধ করতে পারি। এছাড়াও বিভিন্ন জাতীয় যে সমস্ত গাছগুলো কম পরিমাণে জল লাগে, সেই গাছগুলোকে ব্যবহার করেও আমরা এটা করতে পারি। তাহলে এভাবে আমরা এই বিষয়টাকে করতে পারি। এই উপায়গুলো আমাদের এখানে ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা এটা কমপ্লিট করলাম। বায়ু কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো আমাদের এখানে এসে আজকে শেষ হলো। এটা পুরোটা ভালো করে তৈরি করবে। ফার্স্ট চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করলাম, 3টে পর্বের মধ্যে দিয়ে এটা শেষ করলাম। এটা ভালো করে দেখে রাখবে। নেক্সট টপিকে আমরা সেকেন্ড চ্যাপ্টার সম্পর্কে আলোচনায় আসবো। মন দিয়ে পড়ো, ভালো করে পরিশ্রম করো।